2050 বর্তমান তথ্য প্রযুক্তির যুগ চলছে। টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। মানুষ প্রযুক্তির সাহায্যতে বর্তমানে অনেক এগিয়ে গেছে। প্রযুক্তি দিয়ে এমন কোনো কাজ নেই যেটা হচ্ছে না। প্রযুক্তির সাহায্যে অনেকে ভালো কাজ করছে, আবার অনেকে খারাপ কাজ করছে। প্রযুক্তির সাথে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করছে, আবার বিভিন্ন অ্যাকাউন্ট প্রোটেক্টর করছে। এভাবে বিভিন্ন ধরনের কাজ হয়ে চলেছে। বিজ্ঞান অনেকটা উন্নত হয়েছে। বিজ্ঞানের সাহায্যে পৃথিবীটা আজ বিজ্ঞান ভিত্তিক হয়ে উঠেছে। অনেক উন্নত দেশগুলো আজ বিজ্ঞানের জন্য আরও বেশি উন্নত হয়ে গেছে। কিন্তু এই উন্নত যুগে এসেও বাংলাদেশ উন্নয়নশীল দেশে পড়ে আছে। এদের উন্নতর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার একটাই কারণ, মেধাবীদের দেশে কোনো দাম নেই। বাংলাদেশ কুষ্টিয়ার ছোট একটি শহর। সেই শহরে একটি বাড়িতে বাস করে সালাম ও তার 9 বছরের ছেলে মাহিম। সালাম পেশায় একজন বিজ্ঞানী, কিন্তু সে যে বিজ্ঞানী এটা কেউ জানে না। সবাই জানে যে তার একটা বিজনেস আছে। আজ কিছুদিন হলো সালাম নতুন কিছু একটা আবিষ্কার নিয়ে কাজ করছে, যার সাহায্যে মানুষ অনেক দূর দূরান্ত দেখতে পারবে, আবার অনেক দূর তো দৌড়াতে পারবে। বাবা, তুমি সারাদিন এই রুমে কি করো? মাহিম, এটা আমার কাজের জায়গা, তাই আমাকে এখানে সারাদিন থাকতে হয়। সারাদিন এই পানি হাবিজাবি নিয়ে কি করো আমি বুঝি না। তুমি এখনো ছোট, এখন এসব বুঝবে না। তবে এই সব কিছুর নাম কেমিক্যাল। তুমি যখন সায়েন্স নিয়ে পড়বে তখন এইসব বুঝে যাবে। ঠিক আছে বাবা, আমিও বড় হলে তোমার মতো একজন বড় সায়েন্টিস্ট হব। ঠিক আছে মাহিম। বাবা, তুমি কিন্তু আমাকে নিয়ে অনেক দিন ঘুরতে যাও না। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। সজীব, মাহিমকে নিয়ে এখন একটু বাইরে যা। ঠিক আছে ভাই। সজীব মাহিমকে নিয়ে বাইরে চলে গেল। সজীব হলো কেয়ারটেকার, সাথে সালাম চৌধুরী একজন বিশ্বস্ত লোক। মাফিয়া জগৎটা বড়ই অদ্ভুত। এই জগতে কোনো কিনারা নেই। এই জগতে সাধারণত আন্ডারওয়ার্ল্ড বলা হয়। আর এই আন্ডারওয়ার্ল্ডে যে একবার প্রবেশ করে সে সহজে বের হতে পারে না। নিজের জীবন দিয়ে এই পথ থেকে বেরিয়ে আসতে হয়। আর এই আন্ডারওয়ার্ল্ডের একজন ডন থাকে। বর্তমানে যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, তার নাম জ্যাকি। যে আমেরিকার একজন নাগরিক, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। কিন্তু এই জ্যাকি একজন খারাপ মাফিয়া, যার আন্ডারে শত শত মাফিয়া রয়েছে। বিশ্বের সব দেশের মাফিয়া তার আন্ডারে রয়েছে, শুধু কয়েকটি দেশ ব্যতীত। যে দেশের মাফিয়াগুলো খুবই ভালো, তার এই জ্যাকির আন্ডারে কাজ করে না। কিন্তু ওইসব দেশের নিজের প্রভাব বিস্তার করার জন্য কোনো কমতি রাখেনি। আমেরিকার গোল টেবিলে এই গোল টেবিল এমন একটা জিনিস যেখানে জ্যাকি তার সকল কিছু আলোচনা করে। এই গোল টেবিল তার একান্ত ব্যক্তিগত স্থান। জ্যাকির সামনে বসে রয়েছে বাংলাদেশি কয়েকজন নাগরিক। জ্যাকির মতোই তারা খারাপ কাজ করে। এরা তার আন্ডারে কাজ করে থাকে। একজন সাইকো গ্যাং, হানি গ্যাং, জোকার গ্যাং, এই 3 গ্যাংয়ের লিডার তার সামনে বসে আছে, কিন্তু কেউ কারোর পরিচয় জানে না। তোমাদের কেন ডেকেছি তোমরা কি সবাই জানো? না বস, আমরা তো কিছুই জানি না। তোমাদের আমি এই জন্য ডেকেছি যে তোমাদের দেশে একজন সায়েন্টিস্ট আছে যার নাম সালাম। নতুন ফর্মুলা বানানোর চেষ্টা করছে। আমি সেই ফর্মুলাটা চাই। বস, আমাদের জানা মতে এই নামের তো কোনো সায়েন্টিস্ট বাংলাদেশে নেই। বোকার মতন কথা বলো না। তোমাদের নিজের দেশের সম্পর্কে তোমরা কিছুই জানো না। তোমরা তো দেখছি আমার দলে থাকার যোগ্যই না। এটা আপনি কি বলছেন? আমরা প্রথম থেকেই আপনার হয়ে কাজ করছি। তাহলে নিজেদের দেশ সম্পর্কে খোঁজ খবর রাখো না কেন? বস, আমরা তো সব খবরই রাখি, কিন্তু আমরা নিজেরাই জানতাম না যে আমাদের দেশে একজন সায়েন্টিস্ট আছে। সে যাই হোক, আমি খবর পেয়েছি, তোরা খুঁজে বের করার চেষ্টা কর। ঠিক আছে বস, কিন্তু আপনি এই খবর জানলেন কিভাবে? আন্ডারওয়ার্ল্ডের সমস্ত লোক আমার হয়ে কাজ করে, আর পুরো আন্তর্জাতিক রাষ্ট্রে আমার লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এইসব খবর আসতে আমার কাছে বেশি সময় লাগে না। কিন্তু বস, আপনি চাইলে তো নিজে তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু আমি চাই তোমরা নিজে এই কাজটি করো। যদি পারো সায়েন্টিস্টকেও মেরে দিও, তবু আমার সেই ফর্মুলা চাই। আচ্ছা ঠিক আছে বস, আপনার কথাই রইবে। আপনি কি সেই সায়েন্টিস্টের ঠিকানা জানেন? হ্যাঁ, সেটা হয়তো জানি। বাংলাদেশের কুষ্টিয়া শহরে থাকে। ঠিক আছে বস, আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা করে ফেলবো। না না, কাজটি তাড়াতাড়ি করলে হবে না। ওই ফর্মুলা তৈরি করার পর তাকে ধরতে হবে। মনে থাকবে তো? ঠিক আছে বস। তারা আরও কিছু সময় কথা বলল, যা খুবই গোপনীয় ছিল। বাবা, বাবা, এখন তো বিকেল হয়ে গেছে, চলো
এখন তো ঘুরতে যাব। মাহিম, আমার এখন একটু কাজ আছে, কাল যা। বাবা, তুমি কিন্তু প্রত্যেকদিন বলছো আজ যাব আজ যাব, যাব যাব করে আর যাও না। মাহিম, তুমি তো বুঝতে পারছো না আমি কতটা গুরুত্বপূর্ণ কাজ করছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলা অনেক ভালো। আমার থেকে তোমার কাজ আগে হয়ে গেল। মাহিমের মুখে এমন কথা শুনে সালাম মাহিমের মুখের দিকে তাকালো, তারপর কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি গিয়ে রেডি হয়ে আসছি। ঠিক আছে বাবা। মাহিম সিক্রেট রুম থেকে বাইরে এসে বসলো। সালাম নিজের কাজ গুছিয়ে রেখে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসলো। চলো মাহিম, আমরা এখন ঘুরতে যাব। মাহিম ও তার বাবা বাসার বাইরে বের হলো। বাইরে আসতে সজীবের সাথে দেখা হয়ে গেল। সজীব, বাসার চারপাশে থাকো, আমি আর মাহিম একটু ঘুরে আসি। ঠিক আছে ভাই, তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি বাড়ির আশেপাশেই আছি। মাহিম সজীব আঙ্কেলকে বিদায় দিয়ে তার বাবার সাথে ঘুরতে গেল। বিকেলে মাহিম আর তার বাবা রোজ হলিডে পার্কে ঘুরলো। তারপর একটা বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। ঘুরতে ঘুরতে তাদের অনেক রাত হয়ে গেল। সজীব এক ব্যক্তিকে ফোন দিল, সাথে সাথে রিসিভ হলো। হ্যালো বস। হ্যাঁ সজীব বল। সালাম আর তার ছেলে মাহিম বাইরে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, সব সময়ের আপডেট আমাকে দিতে থাকবে, কোনোভাবেই যেন কোনো গ্রুপের না হয়ে যায়। আপনি একটুও চিন্তা করবেন না। ভালোভাবে নজরে রেখো। ঠিক আছে বস। সজীব যখনই ফোন কেটে দিল এমন সময় আর মাহিম আর তার বাবা বাড়িতে প্রবেশ করলো। মাহিম তো আজ অনেক খুশি, কারণ অনেক দিন পর তার বাবা তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। মাহিম হাসতে হাসতে গাড়ি থেকে নামলো, তার সাথে সালামও। তাহলে আমার ছেলে খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। তাহলে বাবার উপর আর কোনো অভিমান নেই তো? একদমই না। ঠিক আছে, চলো এখন বাসার ভিতরে যাওয়া যাক। মাহিম আর সালাম ভিতরে প্রবেশ করলো। ভিতরে এসে দেখলো যে সজীব টিভি দেখছে। কিরে, বাসায় কি কেউ এসেছিল? না ভাই, কেউ আসেনি। আচ্ছা ঠিক আছে, কাজের মাসিকে খাবার দিতে বল। মাহিম আর সালাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। মাহিমকে নিজের রুমে ঘুমাতে যেতে বলে সালাম নিজের সিক্রেট রুমে গেল। তারপর প্রতিদিনের মতো সালাম নিজের ল্যাবে কাজ করছে। সে নিজের আবিষ্কারে খুব কাছে, হয়তো খুব তাড়াতাড়ি নিজের আবিষ্কার মানে ফর্মুলা তৈরি করে ফেলবে। সে নিজের কাজ করতে ব্যস্ত। এমন সময় তার ফোনে একটি কল আসলো। নিজের কাজ রেখে বিরক্ত হয়ে ফোনটি হাতে নিয়ে কল রিসিভ করলো। হ্যালো স্যার, আমি রশিদ বলছিলাম। হ্যাঁ রশিদ, বলো। স্যার, আমি গোপন সূত্রে জানতে পেরেছি আপনি নাকি কোন এক ফর্মুলা তৈরি করছেন। কিন্তু তুমি এইসব খবর কিভাবে জানলে? আমি কিভাবে জেনেছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বাসা পরিবর্তন করে ফেলুন। কিন্তু বাসা পরিবর্তন করব কেন? স্যার, আপনার এই গোপন খবর আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়ারা জেনে গিয়েছে, আর সেই ফর্মুলা নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তুমি হয়তো ভুল জানো, আমি কোনো ফর্মুলা তৈরি করছি না। তাছাড়া আমার এই খবর তুমি মিথ্যে শুনেছো। দেখুন স্যার, আমি আপনার একজন শিষ্য, তাছাড়া আন্ডারওয়ার্ল্ডের সাথে আমার যোগসূত্র আছে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা কি কি কথা বলে আমার কানে একটু হলেও আসে, তাই আমি যেটা বলছি সেটাই করুন। তুমি এখন ফোন রাখো, আমি এইসব ভেবে দেখবো। এটা বলে সালাম ফোন কেটে দিয়ে আবার নিজের কাজে মন দিল। যেভাবে হোক আজ রাতের মধ্যে আমার এই কাজটি শেষ করতে হবে। এই ফর্মুলা তৈরি করলে আমার দেশে অনেকটা এগিয়ে যাবে, আমার অনেক উন্নতি হয়ে যাবে। এটা বলে সালাম নিজের কাজে মন দিয়ে করতে লাগলো। তারপর সাইকো, হানি আর জোকার গ্যাং তিনজন দেশে ফিরে এসেছে। তারা সালাম চৌধুরীর কথা নিয়ে আলোচনা করছে। জোকার লিডার, তোমার সেই বিশ্বস্ত লোকের কি খবর? সে কি কোনো খবর দিয়েছে? হ্যাঁ, সে খবর দিয়েছে। সেই সায়েন্টিস্টের ফর্মুলা তৈরি হয়ে গেছে, আর তৈরি করেছে আজ রাতের মধ্যে। তাহলে কি করা যায় বলো? কি আর করা যাবে, সেই ফর্মুলা নিয়ে আসতে হবে। এর জন্য যদি সে সায়েন্টিস্টকে মরতে হয় তাও কোনো সমস্যা নেই, তবে আমরা যদি সেই ফর্মুলা না পাই তাহলে সে আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ জোকার কিং। তাহলে আজ আমরা কোন সময় যাব? ভোর রাতের দিকে, রাত 3টার দিকে। আচ্ছা ঠিক আছে। সালাম খুব খুশি, কারণ তার অনেক দিনের চেষ্টা সফল হয়েছে। তার আবিষ্কার সফল হয়েছে। এই ফর্মুলা দুইটি বানিয়ে ফেলেছে। কি সেই ফর্মুলা এখনো সবার অজানা। আজ আমি অনেক খুশি, এই খুশি সব থেকে বেশি। আমার এতদিনের চেষ্টা আজ সফল হলো। এখন বাংলাদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না। সকল দিক দিয়ে বাংলাদেশ হবে উপরে, কারণ আমার এই ফর্মুলা মানুষকে অনেক অনেক শক্তিশালী করিয়ে ফেলবে। সব কাহিনীগুলো তো আমার এই ফর্মুলা ব্যবহার করলে তারা হয়ে উঠবে এক একটা হায়না। ল্যাবে বসে সালাম চৌধুরী
এসব মনে মনে ভাবছিল, এমন সময় তার ফোনে একটি কল আসলো। স্যার, আপনি কি এখনো বাসাতে আসেন? তুমি আবার ফোন করেছো? স্যার, আপনি পালিয়ে যান বাসা থেকে আপনার ছেলেকে নিয়ে। আর কিছু সময় এর মাঝে আপনাকে অ্যাটাক করবে। কি যা তা বলছো তুমি? আমার বাড়িতে কেন অ্যাটাক করবে? স্যার, আপনি হয়তো জানেন যে আপনার ফর্মুলার কথা কেউ জানে না। আর ভাবুন, আমি কিভাবে জানলাম? সেটাও ভাবার বিষয়। জি স্যার, 3 গ্যাং আপনার পিছনে লেগেছে, আর এদের পিছনে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জেকি। আমি তোমার কথা বিশ্বাস করি না। বিশ্বাস করবেন আর না করবেন সেটা আপনার যায় আসে না, কিন্তু আপনি আমার স্যার, তাই আপনাকে আমি সাবধান করে দিলাম। সালাম ফোন রেখে বিরক্ত হলো। কে তার এই ফর্মুলার কথা বাইরে জানিয়ে দিবে সে বুঝতেই পারছে না। হঠাৎ তার সজীবের কথা মনে হলো। তার এসব কথা সজীব ছাড়া আর কেউ জানে না। তাহলে কি সজীব আমার এই ফর্মুলার কথা বাইরে জানিয়ে দিয়েছে মাফিয়াদের কাছে? কিন্তু সে আমার বিশ্বস্ত লোক হয়েও কেন এমন করবে? না, একবার আমাকে ভেবে দেখতে হবে। রাত 2টো বাজে। সালাম সাহেব এখনো জেগে আছে। হঠাৎ তার বাড়ির আশপাশ থেকে শব্দ আসতে লাগলো। নিজের জানালার কাছে গিয়ে দেখলো যে বাড়ি থেকে কারোর কথা বলার শব্দ শুনতে পেল। তাই সে বুঝে গেল যে তার কথা সত্যি মাফিয়ারা জেনে গেছে। তিনি তাড়াতাড়ি ল্যাব থেকে বেরিয়ে মাহিমের কাছে গেল। মাহিমের রুমে এসে দেখলো যে মাহিম ঘুমিয়ে আছে, আর সেখানে সজীব নেই। প্রতিদিন সজীব মাহিমের কাছে বসে থাকে, কিন্তু আজ নেই। এটা দেখে সালাম বেশ অবাক হলো। সালাম তাড়াতাড়ি এসে মাহিমের হাত ধরে তাকে বসিয়ে দিল। ঘুমের ঘরে এমন টান পড়ে মাহিমের ঘুম ভেঙে গেল। ঘুমের আলিশ কাটিয়ে সামনে তাকিয়ে দেখলো যে তার বাবা। আব্বু, আজ এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে? সকাল হয়নি মাহিম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে বাবা? তোমাকে এত কথা বলার সময় নেই এখন। তুমি এখন আমার সাথে আসো। এটা বলে সালাম মাহিমের হাত ধরে সিক্রেট ল্যাবে নিয়ে আসলো। তিনি মাহিমকে দাঁড় করিয়ে রেখে জানালার কাছে গিয়ে দেখলো যে আশপাশ থেকে অনেক মানুষ বাসার দিকে উঠে আসছে। তিনি আবার তাড়াতাড়ি মাহিমের কাছে ফিরে আসলো। মাহিম, তাড়াতাড়ি ওই বেডের উপরে শুয়ে পড়ো। কিন্তু কেন বাবা? আমি যেটা বললাম সেটা করো, আর কোনো কথা বলো না। মাহিম তার বাবার কথা অনুযায়ী সেই বেডের উপর শুয়ে পড়ল। মাহিম শুয়ে পড়ার সাথে সাথেই তার বাবা নিজের আবিষ্কারের দ্বিতীয় ফর্মুলা ইনজেকশনের মধ্যে ভরল। এরপর এক একটা করে মাহিমের হাতে পুশ করে দিল। বাবা, তুমি আমার শরীরে কি ইনজেকশন দিলে? আমার কেমন জানি লাগছে, হাত অবশ হয়ে আসছে, সামনে সব খোলাটে দেখছি। একটু পরে সব ঠিক হয়ে যাবে মাহিম, তুমি চিন্তা করো না। বাবা, আমার ভালো লাগছে না, কেমন জানি লাগছে শরীরের ভেতরে। তুমি চিন্তা করো না মাহিম, আমি তোমার শরীরে এমন এক ফর্মুলা দিয়েছি যেটা তোমার শরীরে অনেক উপকার হবে। কি এমন জিনিস আমাকে তো বলো। সঠিক সময় হলে তুমি নিজেই বুঝতে পেরে যাবে, কিন্তু যখন বুঝতে পারবে এটা খারাপ কাজে ব্যবহার করবে না। কখনো এটা আমাকে ওয়াদা দাও। ঠিক আছে বাবা, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি কখনো আমার শক্তিকে খারাপ কাজে ব্যবহার করব না। ঠিক আছে, এখন তুমি এই বাড়ি থেকে পালিয়ে যাও। কিন্তু কেন বাবা? আমি যেটা বললাম সেটা করো, এটা আমার অর্ডার। এই রাতে আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে যাও, কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে যাও। কারণ আমার শত্রুরা জেনে গেছে আমি কিছু একটা আবিষ্কার করেছি, আর এটার জন্য আমার বাড়ির আশেপাশে অনেকেই আমাকে মারতে এসেছে। তাহলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব কিভাবে? আমাদের বাড়ির পিছনে যে সিক্রেট ডোর আছে সেই দিক দিয়ে তুমি পালিয়ে যাও। আমার সাথে তুমিও চলো বাবা। না, আমি গেলে তারা বুঝে ফেলতে পারে। মাহিমের শরীর ও চোখে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে লাগলো, কিন্তু একটা জিনিসে খুব ভালো করে বুঝতে পারলো, অন্ধকারে এসে আপনা আপনি দেখতে পাচ্ছে। মাহিম যেতে না চেলেও তার বাবা তাকে জোর করে সিক্রেট ডোর দিয়ে বের করে দিল। মাহিম অনেক কান্না করছিল, কিন্তু সালাম নিজের মনকে শক্ত রেখে একমাত্র ছেলেকে সেই রাস্তা দিয়ে বের করে দিল, কারণ এখানে থাকলে তারও বিপদ হতে পারে। সালাম নিজের ফোন বের করে পুলিশকে ফোন করতে গেলে এমন সময় মেন দরজা ভেঙে অনেকগুলো কালো পোশাক পরিহিত লোক ভিতরে প্রবেশ করলো। লোকগুলোকে দেখে সালাম বুঝে গেল যে এরা সবাই মাফিয়া লোক। হঠাৎ মাহিমকে সালাম চৌধুরী সিক্রেট দরজা দিয়ে বের করে দেওয়ার পর পুলিশে ফোন করতে গেলে হঠাৎ তার বাড়ির দরজা ভেঙে অনেকগুলো কালো পোশাক পরিহিত ব্যক্তি প্রবেশ করলো। তাদের দেখে সালাম বুঝতে পারলো যে এরা সকলেই মাফিয়াদের লোক। সালাম সাহেব পুলিশকে ফোন করছিল, কিন্তু একজন এসে তার হাত থেকে ফোন কেড়ে নিল এবং মাথায় বন্দুক তাক করলো। সবাই তার দিকে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। সালাম সাহেব হাত উঁচু করে দাঁড়ালো। কে তোমরা, আর আমার বাসায় কি করছো? তুই নাকি সায়েন্টিস্ট আর কি একটা ফর্মুলা আবিষ্কার করেছিস,
সেটার মাধ্যমে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক্সট্রা কাজ করবে। আপনারা যেটা শুনেছেন সব ভুল। আমি তো একজন বিজনেসম্যান। আমরা হলাম মাফিয়াদের লোক, আমাদের কাছে ভুল তথ্য আসে না। এখন তাড়াতাড়ি বল, সেই ফর্মুলা কোথায় আছে? আপনারা হয়তো ভুল জায়গায় এসেছেন। আমি কোনো সায়েন্টিস্ট না, আমি একজন বিজনেসম্যান। বসের সাথে এত কথা না বলে সায়েন্টিক্স ল্যাব খুঁজতেই তো হয়ে যায়। তুই ঠিক বলেছিস। এই সবাই এই বাড়ি তন্ন তন্ন করে খোঁজ। ঠিক আছে বস। নিজের লিডারের কথা শুনে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ল্যাব খুঁজে পেল না। সবাই ঘুরে এসে লিডারের সামনে দাঁড়ালো। বস, এখানে তো কোনো সায়েন্স ল্যাব পাচ্ছি না। এই বাড়িতে কোথাও সিক্রেট রুমে আছে, এটা তোরা খুঁজে পাবি না। এই সায়েন্টিস্টের উত্তম মধ্যমের ব্যবস্থা কর। ঠিক আছে বস। বন্দুকের হাতাল দিয়ে সালামকে মারতে লাগলো। মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলো, তবুও সালাম একটু মুখ খুলল না। বস, এই বেটা তার মুখ খুলছে না। আমার জানা মতে এই বাড়িতে ওর ছেলে আছে, তাকে খুঁজে নিয়ে আয়। আমরা সব তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। তার মানে ওর ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছে। এবার লিডার এসে সালামের পায়ে গুলি করলো। সালাম চিৎকার করতে লাগলো। এবার হাতের আঙ্গুলগুলো থেতলে দিল। এখনো সময় আছে, তাড়াতাড়ি বল, না হলে খুব খারাপ হয়ে যাবে। সালাম কিছু একটা ভেবে রাজি হলো। আচ্ছা, আমি বলছি আমাকে ছেড়ে দাও। এই তো এবার লাইনে আসছিস। আমার রুমের আলমারি সরালে সিক্রেট রুম পেয়ে যাবেন। সেটার লক মাহিম 20। সালামের মুখে নিজের সিক্রেট রুমের কথা শুনতে পেয়ে লিডার সালামকে হাত ধরে নিয়ে তার রুমে নিয়ে আসলো। তার লোকে দিতে আলমারি সরালো, একটি সিক্রেট দরজা পেরিয়ে আসলো, কিন্তু সেটা লক করা ছিল। তাড়াতাড়ি লক খোল। আমি তো বললাম মেইন পয়েন্টে টাইপ করলে খুলে যাবে। লিডার তার একটি লোককে ইশারা করলো, সে গিয়ে দরজা খুলে ফেললো। সালামকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। এখন বল সেই ফর্মুলাটা কোনটি? এই ফর্মুলা আমি আপনাদের দিতে পারি, কিন্তু ভালো কাজে ব্যবহার করবেন, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। এটা তোকে বলতে হবে না, আমরা যা ইচ্ছে তাই করব। তাড়াতাড়ি বল, না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। তাহলে তোর ছেলে বাপ হারা হয়ে যাবে। ওই যে লাল আর সবুজ কালারের যে তরল পদার্থ দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে ফর্মুলা, যেটা আমি আবিষ্কার করেছি। এই একজন গিয়ে নিয়ে আয়। লিডারের কথা শুনে একজনকে টেবিলের উপর থেকে লাল ও সবুজ কালারের তরল পদার্থের বোতল নিয়ে আসলো। এটাই তো আসল ফর্মুলা, নাকি মিথ্যা বলছিস? আরে এটাই আসল, আমি নিজে বানিয়েছি। লিডার বোতল দুটো নিজের কাছে রেখে সালামকে ধরে আবার রুম থেকে বাইরে নিয়ে আসলো। ড্রয়িং রুমে আসার পর হঠাৎ বাড়ির ভিতরে আরো কয়েকজন প্রবেশ করলো, যাতে দেখে লিডার কুর্নিশ করলো। আপনারা চলে আসছেন বস? ফর্মুলা পেয়েছিস তোরা? সে ফর্মুলা আমি নিজেই নিতে এসেছি। পেয়ে গেছি বস, এই যে ফর্মুলা। এটা বলে লিডার নিজের পকেট থেকে ফর্মুলা বের করে তিনজনের দিকে এগিয়ে দিল। আপনারা দেশের এত বড় গণ্যমান্য ব্যক্তি হয়েও মাফিয়াদের হয়ে কাজ করেন। আমরা তো মাফিয়া দলের লিডার, কিন্তু এই বড় বড় জায়গায় রয়েছে শুধু ভালো মানুষ হয়ে থাকার জন্য। কিন্তু আজ যখন তুই এইসব জেনে গেছিস, তাহলে তোকে তো উপরে যেতেই হবে। আমি তো আপনাদের ফর্মুলা বানিয়ে দিয়েছি, তাহলে কেন আমাকে মারবেন? আমরা কেউ চাই না যে এই ফর্মুলা তুই দ্বিতীয়বার আবিষ্কার করিস। আর আমাদের বস আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আমাদের অর্ডার দিয়েছে যেন আমরা ফর্মুলা হাতে পেলেই তোকে মেরে ফেলি। আপনারা বলে আমি নিজের গবেষণা বাদ দিয়ে দিব, তবুও আমাকে মারবেন না? সেটা তো বললে হবে না রে, আমাদের লাইনে দ্বিতীয়বার কাউকে সুযোগ দেওয়া হয় না। তাছাড়া তুই আমাদেরকে দেখে ফেলেছিস, তাই তোকে তো মরতেই হবে। আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। দরকার হলে আমি দেশ থেকে পালিয়ে যাব, তবুও আমাকে ছেড়ে দিন। আরে তোকে ছেড়ে দিলে আমরা পরের সমস্যায় পড়তে পারি, আর আমরা কখনো কাঁচা কাজ করি না। তোকে মরতেই হবে, উপরে গিয়ে ভালো থাকিস। এটা বলে তিনজনের মাঝে একজন এসে তার লোকের কাছ থেকে ছুরি নিয়ে সালাম সাহেবকে আঘাত করতে লাগলো। এক এক করে তিনজনই তাকে আঘাত করে মারলো। এমন সময় মেন গেট দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো সজীব, যাকে দেখে সালাম একটু আশা পেল বাঁচার, কিন্তু কিছু সময় পর সেই আশা নিভে গেল, কারণ সজীব হাসতে হাসতে সালামের কাছে এগিয়ে আসলো। এসে একজনের কাছ থেকে ছুরি নিয়ে সালামের কাছে আসলো। সজীব, শেষ পর্যন্ত তুই আমার সাথে গাদ্দারি করলি। তোকে আমি নিজের ভাইয়ের আসলে বসিয়েছিলাম, কিন্তু তুই আমার সকল কথা মাফিয়াদের জানিয়ে দিয়েছিস। কি করব ভাই বলেন? আপনার সাথে থাকলে তো শুধু আমি খেতে পারতাম আর হুকুম শুনিয়ে যেতাম, কিন্তু এই মাফিয়াদের সাথে হাত মেলানোর পর আমি কোটিপতি হয়ে গেছি। আর তাছাড়া সবসময় কুকুরের মতন আপনার বিশেষ উঠেছি, কিন্তু কাঙ্ক্ষিত কিছুই পাইনি। তোর টাকা পয়সা লাগবে তুই আমাকে বলতিস, কিন্তু আমার সাথে এমন গাদ্দারি না করলেও পারতিস। এইসব কথা বলে এখন লাভ নেই, আপনার সময় হয়েছে উপরে যাওয়ার।
এটা বলে সজীব তাকে আরো দুবার ছুরি দিয়ে আঘাত করলো, সাথে সাথে সালাম ফ্লোরে পড়ে গেল। চিন্তা করিস না, আমার ছেলে আসবে আর তোদের নির্মমভাবে খুন করবে। তোর ছেলেকে আমরা খুঁজে বের করে তোর কাছে পাঠিয়ে দেব, তুই চিন্তা করিস না। সালাম সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এমন সময় মেন গেটের কাছ থেকে বাবা বলে চিৎকারের শব্দ শুনে গেল। সবাই পিছনে তাকিয়ে দেখলো যে ছোট্ট একটি বাচ্চা। সজীব তাকিয়ে দেখলো যে দরজার কাছে মাহিম দাঁড়িয়ে আছে। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? এটাই সালামের ছেলে, একে ধরে নিয়ে আসো। ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দাও। যদি বাইরে চলে যায় তাহলে পুলিশের কাছে গেলে সমস্যা হয়ে যাবে। সজীবের কথা শুনে কয়েকজন লোক মাহিমকে ধরতে গেল, কিন্তু মাহিম তার বাবার দিকে একবার তাকিয়ে সবার মুখের দিকে তাকালো। তারপর কিছু একটা ভেবে সে মেন গেট থেকে দৌড়ে পালিয়ে গেল। ওকে কেউ পালাতে দিস না, যেভাবেই হোক ধরে নিয়ে আয়। তিনজনের মাঝে একজন বলল। পোশাক পরিহিত লোক মাহিমের পিছনে ছুটতে লাগলো। মাহিম প্রাণ বাঁচাতে ছুটে চলল। মাহিম খেয়াল করলো যে সে আগে থেকে অনেক বেশি দ্রুত ছুটতে পারছে। খানিক সময় আগে থেকেই তার সাথে এমন ঘটছে সে কিছুতেই বুঝতে পারছে না। লোকগুলো তার পিছনে পড়ে গেছে। আস্তে আস্তে মাহিম অনেক আগে এগিয়ে গেল। পিছন থেকে লোকগুলো মাহিমকে হারিয়ে ফেল। মাহিম নিজের দৌড়ের উপর কন্ট্রোল হারিয়ে ফেলায় একটি গাড়ির সামনে এসে পড়ল। এক দম্পতি আমেরিকা থেকে বাংলাদেশে ঘুরতে এসেছে। 4 বছর তাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো ছেলে মেয়ে হওয়ার কোনো লক্ষণ দেখছে না। দম্পতি নিজের স্ত্রীকে ডাক্তার দেখালে বলে যে তার সমস্যা আছে, এজন্য সন্তান জন্ম দিতে পারবে না। কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। নিজেরা একে অপরকে খুব ভালোবাসে। নিজের স্ত্রীর আবদারে বাংলাদেশে ঘুরতে এসেছে। কুষ্টিয়ার লালনে এসেছিল ঘুরতে, আবার ঢাকা দিকে ব্যাক করছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে। শিউলি, অনেক তো রাত হলো, এখন আমাদের এখানেই থাকার ব্যবস্থা করতে হবে। তুমি কি কুষ্টিয়ার কিছু চেনো? এখানে কি হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, শহরের ভিতরে হয়তো আর পাওয়া যেতে পারে, আমি তো সঠিক জানি না। ঠিক আছে, তুমি শহরের ভিতরে চলো, যদি থাকার একটা রুম পাওয়া যায় তাহলে ভালো হবে। তো তোমার লালনের বাসা কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে জান। আজ বুঝলাম লালনে কেন বিদেশে পর্যটক আসে। কাল কোথায় যাবে তুমি? আপাতত কাল রেস্ট নেব। স্বামী স্ত্রী যাদের নাম শিউলি আর শিমুল অনেক বছর পর বাংলাদেশে এসেছে। শিমুল তার স্ত্রীকে নিয়ে। নিজের স্ত্রী বাংলাদেশের বিভিন্ন পর্যটক স্থান ঘুরে দেখতে চেয়েছিল, তাই কুষ্টিয়ার লালনে এসেছিল। শিমুল নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছিল আর গাড়ি ড্রাইভ করতেছিল। হঠাৎ একটি ছেলে এসে তাদের গাড়ির সামনে পড়ে। এটা দেখে তাড়াতাড়ি শিমুল গাড়ি ব্রেক করে। এটা তুমি কি করলে শিমুল? দেখে শুনে গাড়ি চালাবে না? আমি তো দেখে শুনে গাড়ি চালাচ্ছি, কিন্তু হঠাৎ ছেলেটি যে গাড়ির সামনে চলে আসবে আমি বুঝতেই পারিনি। আর ছেলেটি কোথা থেকে আসলো বুঝতেই পারলাম না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখো ছেলেটি বেঁচে আছে কিনা। আচ্ছা। শিমুল ও তার স্ত্রী শিউলি গাড়ি থেকে নেমে দেখলো যে তাদের গাড়ির সামনে ছোট্ট একটা ছেলে পড়ে আছে। শিমুল ছেলেটির কাছে গিয়ে বসে দেখলো ছেলেটির মাথা থেকে রক্ত বের হচ্ছে। ছেলেটির মাথা ফেটে তো অনেক রক্ত বের হয়েছে। শিমুল, তুমি তাড়াতাড়ি ছেলেটিকে গাড়িতে তোলো আর হাসপাতালে নিয়ে চলো। যদি আবার কোনো পুলিশ কেস হয়ে যায়? তুমি ভয় পাচ্ছ কেন? তাছাড়া আমাদের চোখের সামনে একটা ছেলে মারা যাবে আর আমরা বসে সেটা দেখবো? এমনিতেই আল্লাহ আমাদের কোনো সন্তান দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি ছেলেটিকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এটা বলে শিমুল ছেলেটিকে গাড়ি তুলল। নিজের কাপড় দিয়ে শিউলি বেগম ছেলেটির কপাল ধরে আছে যেন রক্ত বের না হয়। এখন তাড়াতাড়ি গাড়ি চালিয়ে শহরের দিকে গেল, কারণ সে তো এখানে কিছু চেনে না। কিছু সময়ের মাঝে সে শহরের মাঝে চলে আসলো। গুগল ম্যাপ থেকে তাড়াতাড়ি হসপিটালে আসলো। শিমুল ছেলেটিকে কোলে তুলে নিয়ে আবার তাড়াতাড়ি ইমার্জেন্সি বিভাগে চলে আসলো। ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে হসপিটালে প্রবেশ করলো। এত রাতে বেশিরভাগ ডাক্তার বাসায় চলে গেছে। কয়েকজন ছিল তারা তাড়াতাড়ি আসলো। স্ট্রেচারে বসিয়ে নিয়ে ছেলেটিকে নিয়ে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে গেল। শিউলি, ছেলেটির কিছু হবে না তো? ছেলেটির যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমাই করতে পারবো না। তুমি চিন্তা করো না শিমুল, ছেলেটির কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। তাই যেন হয়। অনেক সময় পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে শিউলি আর শিমুল এগিয়ে গেল। ডাক্তার, ছেলেটি এখন কেমন আছে? তাহার অবস্থা গুরুতর, 2 ব্যাগ ইমার্জেন্সি এবি পজিটিভ রক্ত লাগবে। আমার রক্ত এবি পজিটিভ? আমি দেব রক্ত। ঠিক আছে, তাড়াতাড়ি চলেন। শিউলি রুমের বাইরে অপেক্ষা করতে লাগলো আর শিমুল ভিতরে চলে গেল। ডাক্তারের সাথে 2 ব্যাগ রক্ত দিল।
তারপর মাফিয়া লোকগুলো মাহিমকে হারিয়ে ফেলে ঘুরে গেল মাহিমদের বাসায়, গিয়ে নিজেদের বসদের সামনে মাথা নিচু করে রইল। কি হলো, তোরা খালি হাতে ফিরে আসলি কেন? ছেলেটি কই? আসলে বস, ছেলেটিকে আমরা খুঁজে পাইনি। হঠাৎ দৌড়াতে দৌড়াতে কোথায় গায়েব হয়ে গেল, আমরা খুঁজে পাইনি। তোরা সবাই অপদার্থের দল। ছোট একটা ছেলেটিকে তোরা ধরে নিয়ে আসতে পারলি না? তোদের পুষিয়ে রেখে কি লাভ? বস, আমরা তাকে অনেক ধরার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। যারা ছোট একটা ছেলেকে ধরতে পারে না তাকে আমার দলে রেখে লাভ নেই। এটা বলে হানি গ্যাংয়ের লিডার নিজের বন্দুক বের করে সব কয়টাকে গুলি করে মেরে ফেল। এদের তুই মেরে ফেললি কেন? বাঁচিয়ে রেখে তো লাভ নেই, সব কটাই অপদার্থের দল। সজীব, জি বস বলেন। যেভাবে হোক মাহিমকে খুঁজে বের করার চেষ্টা কর। আমি তাকে জীবিত বা মৃত হোক চাই। মাহিম আমাদের সকলের চেহারা দেখে ফেলেছে। ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি মাহিমকে খুঁজে নিয়ে আপনার সামনে রাখবো। ঠিক আছে, ফর্মুলা তো পেয়ে গেলাম, কিন্তু এই সায়েন্টিস্টের লাশ কি করব? একটা কাজ করলে কি এমন হয়? কি কাজ? পুরো বাসটাকে আগুন দিয়ে উড়িয়ে দিলে ভালো হয়। তোর আইডিয়া একদম ঠিক আছে, এটাই কর। সজীব, তাড়াতাড়ি কেরোসিন তেলের ব্যবস্থা কর। এর বাসাটায় কেরোসিন তেল আছে, আমি এখন নিয়ে আসছি। এটা বলে সজীব 2-3 জনকে সাথে নিয়ে বাড়ির একটি রুমে চলে গেল, যেখানে পুরনো জিনিসপত্র আছে। সেখান থেকে কেরোসিনের বোতল নিয়ে আসলো। তারপর লিডারের কথা শুনে সারা বাড়ি ছড়িয়ে দিল। বেচারা সায়েন্টিস্ট কত কষ্টের পরে সে আবিষ্কার করেছিল, কিন্তু নিজে ব্যবহার করার আগে মাফিয়াদের কাছে দিয়ে দিল। আর বলবেন না বস, এই সায়েন্টিস্ট 4 বছর ধরে এই ফর্মুলা আবিষ্কার করার চেষ্টা করছে। কত কি সে যে এইসব করছে, আমরা দেশের মধ্যে থেকেও জানতে পারিনি। আপনি জানবেন কিভাবে? আমি তো 2 বছর পর জেনেছি। আচ্ছা ঠিক আছে, আর কথা বলতে হবে না, সবাই বাড়ি থেকে বের হ। হানি গ্যাং লিডারের কথা শুনে সজীব সহ সবই বের হলো। বের হওয়ার সাথে সাথে একজন নিজের পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরিয়ে লাইটার বাড়ির দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে বাড়িতে দাউ দাউ করে আগুন ধরে গেল। পুরো বাড়ি আগুনে পুড়তে লাগলো। আর মাফিয়াদের লোকগুলো নিজেদের গাড়িতে করে চলে গেল। সালামের বাড়ির আশপাশের লোক যারা ছিল তারা সবাই ঘুমিয়েছিল, কিন্তু পোড়া গন্ধে সবার ঘুম ভেঙে গেল। তাতে সবাই বাইরে এসে দেখলো যে সালাম চৌধুরীর বাড়িতে আগুন লেগে গেছে। সবাই বের হয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো। কিছু সময়ের মাঝে দমকল বাহিনী চলে আসলো। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো। অনেক সময় পর তারা সফল হলো আগুন নেভাতে, কিন্তু এত সময়ে বাসার ভিতরে যা ছিল সব পুড়ে ছারখার হয়ে গেছে। বাড়ির ভেতর যদি কোনো মানুষ থেকেই থাকে তাহলে হয়তো তারা মারা গেছে এতক্ষণ। বাড়িতে আগুন লাগলো কিভাবে? একজন অফিসার জিজ্ঞেস করলো। আমরা তো কিছু জানি না, কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ পোড়ার শব্দ এবং গন্ধ পেয়ে জেগে উঠি, আর বাইরে এসে দেখি যে এই অবস্থা, আর তখনই আমরা আপনাদের ফোন করি। আগুনের জোরে মনে হচ্ছে বাড়ির ভিতরে সব শেষ হয়ে গেছে। আমরা ভিতরে গিয়ে দেখছি কেউ বেঁচে আছে নাকি। এই বাড়িতে কে কে থাকতো? একজন বিজনেসম্যান সালাম চৌধুরী ও তার ছেলে মাহিম। অফিসার বাড়ির আশেপাশের প্রতিবেশীদের সাথে কথা বলতে লাগলো। আর কয়েকজন অফিসার ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে প্রথমে তাদের সামনে অনেকগুলো পোড়া লাশ বাঁধলো। সবগুলোকে বাড়ির বাইরে আনা হলো। আশেপাশের মানুষজন এসব দেখে আতঙ্কিত। লাশগুলোকে তো চেনা যাবে না, তোমরা লাশগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠাও। ঠিক আছে। অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে নিয়ে চলে গেল, আর ফায়ার সার্ভিস কিছু সময় থেকে চলে গেল। তারপর রাত পেরিয়ে সকাল হতে চলো। হসপিটালের বারান্দার বেঞ্চে বসে শিমুল ও শিউলি, এই 2 দম্পতির রাত কেটেছে। তারা দুজন একটি ছেলেকে হসপিটালে নিয়ে এসেছিল, তার এখনো জ্ঞান ফেরেনি, এই জন্য দুজন বাইরে বসেছিল। এমন সময় তাদের সামনে একজন নার্স আসলো। নার্সকে দেখে শিমুল বলল, ছেলেটির কি এখনো জ্ঞান ফেরেনি? হ্যাঁ, ছেলেটির জ্ঞান ফিরেছে, এই জন্য আপনাদের খবর দিতে আসলাম। আমরা কি তার সাথে দেখা করতে পারি? একটু পরে ডাক্তার আসবে, তিনি দেখে গেলে আপনারা দেখা করতে পারবেন। ঠিক আছে। নার্স স্ত্রী চলে গেল, আর শিমুল ও শিউলি আবার বেঞ্চে বসে পড়ল। শিউলি, চলো কিছু নাস্তা করে আসা যাক, আর ছেলেটির জন্য কিছু কিনে নিয়ে আসা যাক। তুমি ঠিক বলেছ, এমনিতেও আমাদের অনেক খিদা লেগেছে। শিমুল ও শিউলি হসপিটালের বাইরে একটি রেস্টুরেন্টে গেল। ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলো এবং ছেলেটির জন্য খাবার কিনে নিল। হসপিটালে এসে দেখলো যে ডক্টর এসে ছেলেটিকে চেক আপ করছে। তারা দুজন ডাক্তারের কাছে এগিয়ে গেল। ডাক্তার, ছেলেটি এখন কেমন আছে? ছেলেটি এখন সুস্থ, কিন্তু কয়েকদিনের রেস্ট নিতে হবে। দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব ভয়ে আছে। যতটা সম্ভব তাকে চিন্তামুক্ত রাখবেন। আচ্ছা ঠিক আছে।
ডাক্তার চলে গেলে শিমুল ও শিউলি দুজন কেবিনের ভিতর প্রবেশ করলো। গিয়ে দেখলো ছেলেটি জানালার দিকে তাকিয়ে আছে। খাবারের প্যাকেট টেবিলের উপর রাখলো। শিউলি গিয়ে ছেলেটির মাথার কাছে বসলো। তুমি কে বাবা? আর এত রাতে রাস্তায় কেন দৌড়াচ্ছিলে? কিন্তু ছেলেটি কোনো কথা বলল না। কি হয়েছে তোমার? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তুমি তোমার আব্বু বা আম্মুর নাম্বার দাও, তাহলে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি। তারা এসে তোমাকে নিয়ে যাবে। এমন কথা শুনে ছেলেটির চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কিন্তু শিমুল শিউলি বুঝতে পারলো না যে কেন ছেলেটি মা বাবার কথা শুনে কান্না করছে। কি হলো মনি, তুমি মা বাবার কথা শুনে কান্না করছো কেন? আসলে আমার মা বাবা আর বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমরা তো আছি। আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। আপনারা আর কত সময় বা থাকবেন? আমাকে একা করে তো চলে যাবে, তখন আমি কোথায় যাব? ছেলেটির কথা শুনে শিউলি শিমুলের দিকে তাকালো। শিউলি শিমুলের দিকে ইশারা করলো। শিমুল দেখো, ছেলেটা কত নিষ্পাপ। আমরা ছেলেটাকে আমাদের সাথে নিয়ে যাই। আল্লাহ হয়তো চাইছে আমাদের সাথে থাকুক। তুমি কি বলো? আমারও সেটাই মনে হচ্ছে শিউলি। সেটা না হলে ছেলেটি আমাদের গাড়ির সামনে এসে কেন পড়লো? তো বাবা, তোমার নাম কি? আমার নাম মাহিম। তুমি কি আমাদের সাথে যাবে? আপনাদের কোনো সমস্যা হবে না তো? তাছাড়া আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক। এমনিতেই ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি। মাহিম কিছুটা মিথ্যা কথা বলল, কারণ সে ছোটবেলায় তার মাকে হারালে বাবাকে হারিয়েছে কিছু সময় হলো। কিন্তু কেন মিথ্যা কথা বলল সেটা অজানা। তুমি অন্য কিছু ভেবো না। তুমি আমাদের কাছে নিজের ছেলের মতো মানুষ হবে। আমাদের কোনো ছেলে নেই, তাই তুমি আজ থেকে আমাদের ছেলে। এবার শিমুল অন্য পাশে এসে মাহিমের পাশে বসল। তুমি নিশ্চিন্তে আমাদের বিশ্বাস করতে পারো। আমরা তোমাকে অনেক ভালোবাসবো। শুধু তুমি আমাদের মা বাবা বলে ডেকো। তুমি কি পারবে? আমি আপনাদের মা বাবা বলে ডাকতে পারবো না। এমন কথা শুনে তাদের দুইজনের মুখ শুকিয়ে গেল। এটা দেখে মাহিম মুচকি এসে বলল, আরে আপনারা এত চিন্তা করছেন কেন? আমি আপনাদের মা বাবা বলে ডাকবো না, ঠিক আছে? ছোট আব্বু ছোট আম্মু বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, ডাকিস, তাই হবে। আমি তো আপনাদের পরিচয় দিলাম, কিন্তু আপনারা তো আপনাদের পরিচয় দেবেন না। আমি হলাম শিউলি, আর তোমার ওই পাশে যে বসে আছে সে হলো আমার হাজবেন্ড শিমুল। আমরা দুজনে আমেরিকাতে থাকি। বাংলাদেশে আজ 2 দিন হলো ঘুরতে এসেছি। গতকাল রাতে লালন ঘোরাঘুরি করে ফিরতে ছিলাম, তার তখনই তুমি আমাদের গাড়ির সামনে। ও আচ্ছা। তুমি কিন্তু এখনো বললে না যে এত রাতে কেন রাস্তায় দৌড়াচ্ছিলে? আসলে ছোট আম্মু কিছু কুকুর আমাকে তাড়া করেছিল, এই জন্য। আমি তো রাস্তায় থাকি, তাই। মাহিমের মুখে এমন কথা শুনে শিমুল কিছু চিন্তা করতে লাগলো। সে ভাবছে রাস্তার ছেলে হলে মাহিমের গায়ে এত দামি পোশাক ছিল কেন। শিউলি বেগম খাবার বের করে খাইয়ে দিল। আচ্ছা মাহিম, তুমি রেস্ট করো। আমি আর তোমার ছোট আম্মু বাইরে ডাক্তারের সাথে কথা বলে আসছি। কবে তোমাকে এখান থেকে নিয়ে যাব এই কথা শুনে আসি। আচ্ছা ঠিক আছে ছোট আব্বু। শিমুল আর শিউলি কেবিন থেকে বেরিয়ে গেল। এবার শিমুল শিউলিকে বলল, আমার মনে হচ্ছে ছেলেটি আমাদের মিথ্যা কথা বলছে। তোমার হঠাৎ এই কথা বলার কারণ? আরে দেখছো না, ছেলেটির গায়ে কত সুন্দর পোশাক ছিল, আর গলায় কি দামি একটা চেন ছিল। ওসব বাদ দাও, হয়তো কেউ তাকে দিয়েছে। রাস্তার অনেক মানুষই তো রাস্তায় এতিমদের সাহায্য করে। তবে হয়তো। শিউলি বেগমের কথা শুনে শিমুল মাহিমের কথা বাদ দিল এবং রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলো তাকে কখন ছাড়বে। এরপর বাংলাদেশের মাফিয়া তারা বড় স্ক্রিনের সামনে টেবিলের ওপর বসে আছে, আর বড় স্ক্রিনে এক একজনকে দেখা যাচ্ছে যার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা, মাথায় কালো টুপি। দেখে মনে হচ্ছে তারা ভিডিও কনফারেন্সিং এ কথা বলছে। হ্যাঁ সত্যি, তা ভিডিও কনফারেন্সিং এ কথা বলছে। স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে সে হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জ্যাকি। তো তোমরা কি আমার কাজটি করতে পেরেছো? সেটা আর বলতে বস, আপনি বিশ্বাস করে আমাদের উপরে কাজ দিয়েছেন, আর সেটা আমরা না করে পারি। আজ পর্যন্ত আমরা আপনার দেওয়া কাজ কখনোই বিফলে হতে দেয়নি, আর আজ কিভাবে দেব? ভেরি গুড। সেই ফর্মুলা কোথায়? এই তো বস, টেবিলের ওপর আপনি যে 2টি বোতল দেখতে পাচ্ছেন তাই হলো সেই ফর্মুলা। ঠিক আছে, আর তাকে কি করেছো? সেই সায়েন্টিস্টকে মেরে আমরা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। এটা খুব ভালো কাজ করেছো। আমি তোমাদের উপর খুব ইমপ্রেস। এখন বলো কবে ফর্মুলাগুলো আমেরিকায় পাঠাচ্ছ? আপনি যেদিন বলবেন আমরা সেদিনই আমেরিকায় পাঠিয়ে দেব।
আচ্ছা ঠিক আছে, তোমরা আগামী সপ্তাহে ফর্মুলা নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বস, এই ফর্মুলা কিসের? তোমরা যখন আমার সামনে আসবে এবং এই ফর্মুলা আমার হাতে দেবে, তখনই বুঝতে পারবে যে এই ফর্মুলা কি এমন কাজ করে। আচ্ছা ঠিক আছে বস, আমরা অপেক্ষায় থাকবো। আমিও তোমাদের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, তোমাদের আরও কাজ আছে কিন্তু। আবার কি কাজ বস? কেন, তোমরা কি ভুলে গেছো যে বাংলাদেশের আইনি কাজ তোমাদের দ্বারা হয়? এটা তো আমাদের নিত্যদিনের কাজ, সেগুলো আমরা বলবো কিভাবে? লন্ডনের মাফিয়া কিং আমার কাছে 5,000 মেয়ে চেয়েছে। আমি তো অন্যান্য 2 দেশ থেকে 4,000 কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আরও 1,000 তোমার দেশ থেকে দিতে হবে। এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না বস, আপনি খুব তাড়াতাড়ি 1,000 মেয়ে পেয়ে যাবেন। জি বস, আপনি শুধু অপেক্ষা করুন, আমরা 1,000 মেয়ে তাড়াতাড়ি ম্যানেজ করে ফেলবো। তোমাদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তারা আরো অনেক সময় কথা বলল ভিডিও কনফারেন্সে। তাদের আলোচনার মধ্যে বেশিরভাগ বেআইনি কাজের কথা চলো। খারাপ মাফিয়া হলে তো খারাপ কথাই চলবে। ভিডিও কনফারেন্সিং শেষ হলো। বাংলাদেশের 3 মাফিয়া তাদের বিজনেস নিয়ে আলোচনা করলো। 2-3 দিন যাবৎ একটা খবরই প্রত্যেকটা টিভিতে দেখাচ্ছে, আর সেটা হলো দেশের একজন বড় বিজনেসম্যান, আর সে হলো সালাম চৌধুরী। পুলিশ সদস্যর মৃত্যুর ঘটনা তদন্ত করেছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। পুলিশের হেডকোয়ার্টারের সামনে সাংবাদিক এসে ঘিরে ধরেছে। এমন সময় অফিসার অফিস থেকে বেরিয়ে আসলো। তাকে সবাই ঘিরে ধরলো। একে একে সবাই প্রশ্ন করতে লাগলো, স্যার আপনারা দ্রুত তদন্ত করে কি পেলেন? সালাম চৌধুরী পরিবারকে কারা মেরেছে? আর তাদের বাড়িতে যে এতগুলো লাশ পাওয়া গেল, সেগুলো কিসের? আমরা তদন্ত করছি, কিন্তু এখনো সঠিক প্রমাণ পাইনি। তাছাড়া এটা জানতে পেরেছি, ওই বাড়িতে যেই লোকগুলোকে পাওয়া গেছে তাদের শরীরে গুলি পাওয়া গেছে। তাই আমাদের ধারণা যে ওই লোকগুলো সালাম চৌধুরীকে মারতে এসেছিল, কিন্তু সালাম চৌধুরীর সাথে গোলাগুলিতে সবাই মারা যায়, আর তাদের গোলাগুলিতে সালাম চৌধুরীও মারা যায়। তাহলে স্যার বাড়িতে আগুন লাগলো কিভাবে? সেটার তদন্ত এখনো চলছে, জানতে পারলে আমরা আপনাদের জানিয়ে দেব। এখন পথ ছাড়ুন, আমাদের যেতে দিন। এটা বলে ডিআইজি স্যার চলে গেল। আর সাংবাদিকরা এক এক চ্যানেলের এক এক লোকেরা এক এক রকম কথা বলতে লাগলো। শিমুল আর শিউলির সাথে মাহিম ঢাকায় এসেছে। মাহিম এখন একদম সুস্থ, নিজের নতুন পরিবারের সাথে অনেকটাই তাল মিলিয়ে নিয়েছে। শিমুল আর শিউলিকে ছোট আব্বা ও আম্মু বলে ডাকছে। সকালে খাট টেবিলে বসে 3 জন নাস্তা করছে। মাহিম, আমরা তো আমেরিকায় থাকি, তাই সেখানেই ফিরে যাচ্ছি। তাই আমরা চাচ্ছি যে তুমিও আমাদের সাথে যাবে, কারণ তুমি আমাদের ছেলে। কিন্তু আমার তো কোনো পাসপোর্ট নেই। আরে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার আব্বু অল্প দিনের মাঝে তোমার পাসপোর্টের ব্যবস্থা করে ফেলবে। তাহলে ঠিক আছে, আমিও তোমাদের সাথে আমেরিকায় যেতে চাই। ঠিক আছে, আমি তোমার জন্য পাসপোর্টের ব্যবস্থা করছি। আমরা 2-3 দিনের মাঝে চলে যাব। মাহিম, তোমার কোনো আত্মীয় তো আর এই কয়েকদিনে আসলো না। তুমি কি তোমার কোনো আত্মীয়র সাথে দেখা করতে চাও? আমার কোনো আত্মীয় বা কেউ নেই, ছোট আম্মু। তাছাড়া আমি কারোর সাথে দেখা করতে চাই না। এটা বলে মাহিম মন খারাপ করলো। যা দেখে শিউলি বেগম বলল, মন খারাপ করতে হবে না মাহিম, আমরা আছি তো। কিছুদিন পর আমেরিকার গোল টেবিলে আবারও দেখা করলো বাংলাদেশের 2 মাফিয়া কিং ও আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া জ্যাকি। তারা আবার গোল টেবিলে বসেছে তার একটি কারণ, আর সেটি হলো সেই আবিষ্কার যেটা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং তাদের কাছে চেয়েছে। জোকার কিং কোথায় আমার ফর্মুলা? এই তো বস, এই ব্যাগের ভিতরে আছে। তাড়াতাড়ি বের করে আমাকে দাও, আমার তো আর সহ্যই হচ্ছে না। ঠিক আছে বস। জোকার কিং ব্যাগ থেকে 2টি বোতল বের করে দিল, লাল ও সবুজ কালারের। বোতল দুটো জ্যাকি দিকে এগিয়ে দিল। জ্যাকি বোতল দুটি হাতে নিয়ে জোরে জোরে হাসতে লাগলো। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। জ্যাকি একজন ডক্টরকে ডাকলো। জ্যাকি ডাক শুনে ডক্টর ভিতরে আসলো। বলুন স্যার। তাড়াতাড়ি এই ফর্মুলা দুটি আমার শরীরে ইনজেকশন দিয়ে প্রবেশ করিয়ে দে। কিন্তু এই দুটাকে পরীক্ষা না করে যদি আপনার শরীরে প্রবেশ করানো যায়, যদি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, তোকে যেটা বলছি সেটা কর। মুখে মুখে কথা বললে তোর জান নিয়ে নিতে আমার বেশি সময় লাগবে না। জ্যাকি রেখে কথা বলো। যেটা শুনে ডক্টর ভয়ে কেঁপে উঠল। বাংলাদেশে 3 মাফিয়া বুঝতে পারলো না। জোকার কিং সাইকো কিংকে বলল, এটা কি এমন জিনিস যে বস নেয়ার জন্য তাড়াহুড়ো করছে? আমিও তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখন দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। তুই ঠিক বলেছিস। জ্যাকি নিজের পোশাকের হাত থেকে খুলে ফেলল ডক্টরের সেই ফর্মুলা 2টি। ইনজেকশন নিয়ে একটা একটা করে জ্যাকির শরীরে প্রবেশ করিয়ে দিল।
নিজের শরীরে ফর্মুলা প্রবেশ করিয়ে তো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া জ্যাকি খুবই খুশি। সে হাসতে লাগলো যে কখন তার শরীরের ভিতর আলাদা সুপার পাওয়ার আসবে, কারণ এই ফর্মুলাটা কিছুটা সুপার পাওয়ার। জ্যাকি নিজের লোককে ডেকে রুমে লাইট বন্ধ করে দিল। বস, তুমি লাইট বন্ধ করে দিলেন কেন? রুমের লাইট বন্ধ করে দিয়েছিস এই জন্য যে ফর্মুলা কাজ করছে কিনা সেটা দেখার জন্য। আপনি যদি একটু পরিষ্কার করে বলতেন যে এই ফর্মুলা কিসের কাজ করে, তাহলে আমাদের একটু সুবিধা হতো বুঝতে। আসলে আমি জানতে পেরেছিলাম যে এই ফর্মুলা দুটো হলো এমন এক ফর্মুলা যার মাধ্যমে কোনো ব্যক্তি তার শরীরে ফর্মুলা দুটি প্রবেশ করালে সে খুব দ্রুত দৌড়াতে পারে, আর সে অন্ধকারেও দেখতে পারবে এবং নিখুঁত দূর দূরান্তে দেখতে পারবে। জ্যাকির কথা শুনে তো সাইকো জোকার আর হানি কিং অবাক হয়ে গেল। তার কেউ ভাবতে পারছে না যে এই ফর্মুলাটার কাজ এমন হবে। তারা হয়তো নিজের মনে মনে আফসোস করছে। দেখতে দেখতে আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু কোনো কাজ হলো না। জ্যাকি বুঝতে পারছে না যে কেন এই ফর্মুলা কাজ করছে না। তোরা কি আমাকে ভুল ফর্মুলা নিয়ে এসে দিয়েছিস? কি বলছেন বস? আপনাকে আমরা ভুল ফর্মুলা এনে কেন দেব? আপনি যেমন বলেছিলেন আমরা তেমনই কাজ করেছি। কিন্তু তাহলে কাজ হচ্ছে না কেন? তোরা নিশ্চয়ই আসল ফর্মুলা পাল্টিয়ে দিয়েছিস। আপনি ভাবলেন কি করে বস যে আপনার সাথে আমরা 2 নম্বরই করব? তাহলে তোরাই বল ফর্মুলা কেন কাজ করছে না? সেটা তো আমরা জানি না বস, কিন্তু আমাদের মনে হয় এই কাজটা করতে আরও একটু সময় লাগবে। তোরা ঠিক বলছিস তো, নাকি তোরা এই ফর্মুলার বিষয়ে জেনে নিজেদের শরীরে পুশ করে আমাকে নকলটা দিচ্ছিস? আপনি সব ভুল ভাবছেন বস। এই ফর্মুলার বিষয়ে আমরা তো এইমাত্র জানলাম যে এটার কাজ কি। তার আগে তো আমরা একটুও জানতাম না। বিশ্বাস না হলে জোকার কিং সাইকো কিংকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ বস, হানি কিং সত্যি কথাই বলছে। আমরা এই ফর্মুলার বিষয়ে কিছুই জানি না। ঠিক আছে, আমি তোদের উপর বিশ্বাস করলাম। ধন্যবাদ বস। আমার মনে হয় এই ফর্মুলা কাজে লাগতে আরো বেশি সময় লাগবে। হ্যাঁ, তোরা হয়তো ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, কিন্তু হ্যাঁ, আমেরিকা থেকে যাবি না। কিন্তু বস, আমরা যদি আমেরিকা থেকে না যাই তাহলে বাংলাদেশে আপনার কাজগুলো কে করবে? আমি তো তোদের একবারে এখানে থাকতে বলছি না, কিন্তু হ্যাঁ, কয়েকদিন পরে যাবি। আচ্ছা ঠিক আছে বস। 3 মাফিয়া কিং চলে গেল, আর গোল টেবিলে বসে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং বসে অপেক্ষা করতে লাগলো যে সেই কাঙ্ক্ষিত সময় কখন আসবে, কখন সে অন্ধকারকেও দেখতে পারবে। আর পাশে ডাক্তার দাঁড়িয়ে রইল। তারপর দেশের একজন বিজনেসম্যান মারা গেছে এই খবর সারা জায়গায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেটা খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে অনেক কেস ধামাচাপা পড়ে যায়। ঠিক এইভাবে সালাম চৌধুরী কেস ধামাচাপা পড়ে গেল। তারপর 1 সপ্তাহ পর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং প্রচণ্ড রেগে আছে, কারণ তার শরীরে নেওয়া ফর্মুলা আর কোনো কাজে আসেনি। তাই আন্ডারওয়ার্ল্ডের গোল টেবিলে আবার ডেকেছে 3 জন মাফিয়া কিংকে। 3 জন এসে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার জেকির সামনে মাথা নিচু করে আছে। তোরা 3 জন অপদার্থ হয়ে গেছিস নাকি? আমার সাথে গাদ্দারি করেছিস? আপনি ভুল ভাবছেন বস, আমরা এটা আপনার সাথে করতেই পারি না। তাহলে আমার শরীরের ফর্মুলা কাজ করলো না কেন বল আমাকে? চিৎকার করে বলল জ্যাকির। চিৎকার শুনে 3 জন কেঁপে উঠল আর মাথা নিচু করে রইল। বস, আমার মনে হয় ওই সায়েন্টিস্ট আমাদের ভুল ফর্মুলা দিয়েছে। না বস, আমার মনে হয় যে ওই সায়েন্টিস্ট ভালো করে ফর্মুলা তৈরি করতে পারেনি, তাই আপনার উপর কাজ করছে না। হানি কিং এর কথা শুনে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জ্যাকি কিছু একটা ভাবলো। আমারও তাই মনে হচ্ছে আমার সব প্ল্যান ব্যর্থ। আমি ভেবেছিলাম যে শক্তি দুটো পেলে আমি আরো ভয়ঙ্কর মাফিয়া কিং হয়ে যাব আন্ডারওয়ার্ল্ডের, কিন্তু সব বিফলে গেল। এত সময় পর আপনি বুঝতে পেরেছেন বস, এই যে আমাদের উপর দোষ দিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, তোরা এখন নিজেদের দেশে যেতে পারিস, তবে কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবি। আপনি একদম চিন্তা করবেন না বস, আমরা কাজ করতেই আছি। আপনি শুধু অর্ডার করবেন। 3 জন রাতের অন্ধকারে গোল টেবিল রুম থেকে বেরিয়ে গেল। তারপর 15 বছর পর আমেরিকায় নিঝুম রাস্তায় রাতের অন্ধকারে কেটিএম বাইক নিয়ে বসে আছে এক যুবক, যার পুরো শরীর ঢাকা। বাইক থামিয়ে বাইকের উপর মাথা দিয়ে আরামে শুয়ে সিগারেট টানছে। কিছু সময় পর সেই রাস্তা দিয়ে একটি ট্রাক খুব জোরে আসতে লাগলো। ট্রাক ড্রাইভার দেখলো যে কেউ একজন বাইক থামিয়ে তার উপর শুয়ে সিগারেট টানছে। ট্রাক ড্রাইভার নিজের গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। এটা দেখে যুবকটির কোনো ভাবান্তর দেখা গেল না। ফুল স্পিডে ট্রাক সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। এমন সময় যুবকটি নিজের সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া আকাশের দিকে ফু দিল আর সিগারেটের বাকি অংশ ফেলে দিল। যুবকটি এবার বাইক থেকে উঠে বসলো। মুচকি এসে নিজের বন্দুক বের করলো। বন্দুকের একটা বুলেট ছাড়া আর সব বুলেট বের করে নিল। এবার ট্রাকটির সামনের চাকা বরাবর তাক করলো। পরপর দুটি শব্দ শোনা গেল।
আর এতেই বুলেটের আরেকটি চাকা, তারপর দুটি শব্দ শোনা গেল, আর একটা গাড়ির চাকা পাংচার হওয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, যুবকটি বন্দুক দিয়ে ট্রাকের চাকা পাংচার করে দিয়েছে। ট্রাক ড্রাইভার নিয়ন্ত্রণ সামলাতে না পেরে তাড়াতাড়ি গাড়ি ব্রেক করলো, কন্ট্রোল হারিয়ে পাশে একটি কাছের সাথে ধাক্কা লাগলো। মাথায় অনেকখানি আঘাত লেগে রক্ত পড়ছে। ট্রাকের পিছনে আরো একটি গাড়ি ছিল। গাড়িটি তাড়াতাড়ি এসে সামনে থামলো, আর কয়েকজন লোক বেরিয়ে আসলো। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি থেকে নামালো, আর কিছুজন যুবকের দিকে এগিয়ে গেল। কে তুই? আমাদের গাড়ির সামনে কেন এসেছিস? আমার একটাই পরিচয়, আর সেটা হলো রকস্টার দ্য মাফিয়া কিং MK। দেখ, ভুলভাল বলে বোকা বানাতে আসছি। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং একজন, আর সে হলো জেকে। সে কে আমি চিনি না, কিন্তু আমার ওয়ার্ডে রকস্টার কিং। তোর সাহস তো কম না, তুই আমাদের বসের জায়গা নিতে চাচ্ছিস। তাকে তুই চিনিস না। 20 বছর ধরে সে আমাদের এই আন্ডারওয়ার্ল্ড শাসন করে। সে যেই হোক না কেন, আমার দেখার বিষয় নয়। এখন তোর এই ট্রাক কোথা থেকে আসছে? যেখান থেকে আসুক না কেন, সেটা তোর কি? আমি জানতে পেরেছি যে এই ট্রাকে করে বাংলাদেশ থেকে পাচার করা মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তোদের ভালো করে বলছি, মেয়েগুলোকে ছেড়ে দে। ভুলভাল বলিস না, এখান থেকে চলে যা, না হলে জানে মারা যাবি। কে বাঁচবে কে মারা যাবে সেটা সময় বলে দিবে। এখন তোরা বল, মেয়েগুলোকে ছাড়বি কিনা? এত দূর থেকে মেয়েগুলোকে এমনি এমনি নিয়ে আসা হয়নি। তুই এখান থেকে কেড়ে পড়, না হলে মার খা। এই সবাই এই শালাকে মেরে তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার ব্যবস্থা কর। বস, লিডারের অর্ডার পাওয়া মাত্রই কয়েকজন লোক MK নামের যুবকটিকে মারতে আসলো, কিন্তু তারা জানে না MK কে। MK নিজের ছুরি বের করলো, তারপর মুচকি হাসি দিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে আসলো। তার দৌড়ের স্পিড এতটা যে কেউ চোখে দেখলো না, মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কিছু সময় বাদে আবার সবার সামনে এসে দাঁড়ালো। লিডার তো অবাক যে একজন ব্যক্তি এতটা স্পিডে কিভাবে দৌড়াতে পারে। তারপর লিডার দেখলো যে ধকধক করে তার সকল লোকগুলো মাটিতে পড়ে গেল। সেকেন্ডের মাঝে কি হয়ে গেল লিডার বুঝতে পারলো না। এত অবাক হয়ে আছে যে তার সামনে কোনো মানুষ নাকি জিন দাঁড়িয়ে আছে। কে তুই, আর এত স্পিডে কিভাবে দৌড়ালে? MK, আমি কে আর জানতে হবে না। এখন তুই প্রস্তুত হয়ে নে মরার জন্য। এটা বলে MK তাকেও মেরে ফেলো। এরপর ট্যাগটি কাছে গিয়ে দরজা খুলে দিল। সাথে সাথে বেরিয়ে আসলো অনেকগুলো মেয়ে, যার MK কে কৃতজ্ঞতা জানালো। MK নিজের ফোন বের করে পুলিশ স্টেশনে জানিয়ে দিল। তারপর দেখতে দেখতে 15টি বছর কেটে গেল। চারপাশে অনেক পরিবর্তন হয়ে গেছে। উন্নত দেশ আরো উন্নত হয়ে যাচ্ছে, আর বাংলাদেশ সেই অউন্নতই রয়ে গেছে। মাফিয়া নিজের পড়াশোনা শেষ করেছে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় হতে। শিমুল আমেরিকার রেড সিটির একজন বিজনেসম্যান। সে নিজের বিজনেসকে অনেক উপরে তুলেছে। সকাল 10টা। মাইম এখনো নিজের রুমে ঘুমিয়ে আছে। কয়েকবার এসে তার মা ডেকে গেছে, কিন্তু ওঠার কোনো নামই নিচ্ছে না। এবার শিউলি বেগম রুমে আসলো। মাহিম, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, কতবার ডেকে যাচ্ছি। আম্মু, আজ আমাকে ঘুমাতে দাও, আজ আমার প্রচুর ঘুম পাচ্ছে। সারা রাত জেগে কি আমার বৌমার সাথে কথা বলিস যে এত সকাল হয়ে যাচ্ছে তবু ঘুমিয়ে আছিস? আম্মু, তোমার ছেলের সাথে কেউ প্রেম করে না, আর না কেউ বিয়ে করবে, তাই তোমার বৌমা হওয়ার কোনো সুযোগ নেই। হবে তো হবে, খুব হবে এক সময়, তখন তোর বউকে ছাড়া কাউকে বুঝবি না। এইসব কথা রাখো, এখন বলো কি জন্য এত ডাকছো আমাকে? মাহিম ঘুম থেকে উঠে বলল, তোকে তো একটা ভালো খবর দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনতেই চাচ্ছিস না। কি ভালো খবর মা, তাড়াতাড়ি বলো আমাকে। না, তোকে বলবো না, তুই তো আমার কথা শুনতে চাস না। এটা বলে শিউলি মাহিমের রুম থেকে বেরিয়ে যেতে নিল, কিন্তু মাহিম বিছানা থেকে তাড়াতাড়ি উঠে তার আম্মুর সামনে এসে দাঁড়ালো, পথ আটকে। আম্মু, আম্মু, তুমি যেও না, তাড়াতাড়ি বলে যাও। শুনতে হবে না, তুই গিয়ে ঘুমা। না আম্মু, আমি ঘুমাবো না, তুমি তাড়াতাড়ি বলো। যদি খুশির খবর শুনতে চাস তাহলে তাড়াতাড়ি নাস্তার টেবিলে আয়, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। আজ আব্বু অফিসে যায়নি? না, যায়নি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ। রাষ্ট্রপতির বাড়িতে একটি মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রপতির বাড়িতে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে কি কেউ কিছু বলছে না। এটা খুব ভাববার বিষয়। চলো বাড়ির ভেতর থেকে দেখে আসা যাক। আম্মু, আম্মু, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? চিৎকার করব না তো কি করব শুনি? আমার রুমে এখনো বেডটি আসেনি কেন? কাজের মাসি আজ আসেনি তাই পেটি যায়নি। আমার বাবা হচ্ছেন রাষ্ট্রপতি, একজন কাজের মহিলা আসেনি তো কি হয়েছে?
আর কি বাসায় কেউ নেই? তুই তো আর তার হাতে ছাড়া খাস না, এই জন্য। ধুর, আর ভালোই লাগে না। এটা বলে রাষ্ট্রপতি কামারুন হোসেনের একমাত্র মেয়ে সেজুতির রহমান বৃষ্টি রাগ দেখিয়ে রুমে দরজা মেরে দিল। তারপর খাবার টেবিলে বসে আছে মাহিম, শিমুল আর শিউলি। মাহিম নিজের বাবার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু শিমুল কিছুই বলছে না। আব্বু, তুমি কিন্তু আমাকে কিছুই বলছো না। আম্মু যে বলল তুমি আমাকে কি বলবে, তাহলে বলছো না কেন? সময়ের সাথে সাথে মাহিম ও শিউলি বেগমকে মা বাবা বলেই ডাকে, যদিও আগে ছোট আম্মু ছোট আব্বু বলে ডাকতো। বলছি, তুমি তো অনেকদিন থেকে বাংলাদেশে যেতে চাইছো। হ্যাঁ বাবা, কিন্তু তুমি তো যেতে দিচ্ছ না। এটা খুশির সংবাদ যে তুমি আর কিছুদিন পরে বাংলাদেশ যাবে। আমি সেখানে আমার একটা কোম্পানি ব্রাঞ্চ খুলেছি, সেটাই তুমি দেখাশোনা করবে। বাবা, শেষ পর্যন্ত কাজের জন্য যেতে হচ্ছে? তেমন কিছু করতে হবে না, শুধু তুমি অফিসে যাবে আর আসবে, যা করার তো ম্যানেজারই করবে। সত্যি বলছো বাবা? আমার কিন্তু এসব অফিস ভালো লাগে না। আমাদের কাজ তো বিজনেস করা, আর আমার বিজনেসটা তো তোমাকে দেখতেই হবে। কিন্তু এখনই এইসব ভালো লাগে না। তোমার পড়াশোনা শেষ, এখন তো ব্যবসা দেখবে। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলতে হবে না। আমি তোমার বিজনেস দেখব, কিন্তু সাথে একটু দেশটা ঘুরবো। তোমার যেটা ইচ্ছে করো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ বাবা। মাইম আজ অনেক খুশি, কারণ সে অনেকদিন থেকে বাংলাদেশে যেতে চাচ্ছে, কিন্তু তার বাবা মা কোনোভাবেই তাকে বাংলাদেশে যেতে দিচ্ছিল না। কিন্তু আজ তার বাবা মা রাজি হয়েছে, এজন্য তার খুব খুশি লাগছে। তারপর আসতে পারে বৃষ্টি? আরে বাবা, আসো। তুমি আসবে তো আমার রুমে। আমার অনুমতি নেওয়ার কি আছে শুনি? বৃষ্টি শুয়েছিল, কিন্তু তার বাবাকে আশা দেখে উঠে বসলো। কামরুল নিজের মেয়ের পাশে এসে বসলো। শুনলাম তুমি নাকি রাগ করে আসো। রাগ করব না তো কি করব? তোমরা জানোই তো সকালে আমার বেডটি না হলে চলে না। তবু কেন কাজের মাসিকে ছুটি দিয়েছো শুনি? তার ছেলে অসুস্থ, এই জন্য আজ ছুটি নিয়েছে। তাছাড়া একটা বাসা করেছে। এসব কিছু আমি জানি না। আজকের মধ্যেই তাকে আসতে বলো। আরে সে তো গ্রামে গেছে। তুমি তাকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। ঠিক আছে মামনি, এতে আবার রাগ করার কি আছে? তোমরা তো শুধু কথায় কথায় আমার রাগ তুলে দাও। এখন নিচে আসো, আমরা অপেক্ষা করছি, একসাথে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি রেডি হয়ে আসছি। তোমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে। কামারুল চলে গেল। বৃষ্টি কিছু সময় বসে থেকে রেডি হতে লাগলো। তারপর এই চাঁদা দে, তাড়াতাড়ি চাঁদা বের কর। দোকানদার লোকটি তাড়াতাড়ি চাঁদা বের করে দিল, কারণ এই ঝান্ডুকে সবাই ভয় পায়। ঝান্ডু আরেক দোকানে গিয়ে চাঁদা চাইলো, কিন্তু দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলো। ভাই, আজ সকাল থেকে দোকানে কোনো মালপত্র বিক্রি হয়নি। তাছাড়া আমার মেয়ে খুব অসুস্থ, আজকে চাঁদা দিতে পারবো না। দোকানদারের এমন কথা শুনে ঝান্ডু প্রচন্ড রেগে গেল। কলার চেপে দোকানদারকে বাইরে নিয়ে আসলো। তোর তো সাহস কম না? তুই জানিস না আমাকে চাঁদা না দিলে তার জান আমি কেড়ে নেই, আর না হলে তার দোকানটা আমি ভেঙে দেই। এই যা তো, এই শালার দোকানটায় তালা মেরে দিই। প্লিজ ভাই, এমন করবেন না। দোকান না থাকলে আমি কিছুই বিক্রি করতে পারবো না, আর না আমার মেয়ের চিকিৎসা করতে পারবো। এই কথা তোর আগে ভাবা উচিত ছিল। তুই জানিস না যে এই বাজারে থাকতে হলে এই জানটুকে চাঁদা দিতে হয়? ভাই, আমি তো কোনোদিন চাঁদা বাকি রাখি না, কিন্তু এইবার আমি দিতে পারবো না। এই দিতে পারবো না এই শব্দটা আমার কাছে একদম বিরক্ত লাগে। তাড়াতাড়ি যা আছে বের কর। জান্ডুর 3-4 জন লোক দোকানের কাছে যেতে লাগলো। এটা দেখে দোকানদার তাড়াতাড়ি পা ধরে বসে পড়লো, কারণ সে জানে একবার ঝান্ডু দোকান বন্ধ করে পরের বার সেই দোকান ফিরে পাওয়া যায় না। প্লিজ ভাই, এমন করবেন না। আমি আপনার সব কথা শুনবো। আমি এখন টাকা ধার করে আপনাকে দিচ্ছি। এই কথা তোর আগে ভাবা উচিত ছিল। তুই জানিস না চাঁদা না দিলে আমার মাথা গরম হয়ে যায়। আমার ভুল হয়ে গেছে, এমন আর হবে না। এটা বলে দোকানদার নিজের পকেট থেকে টাকা বের করলো, যেটা নিজের মেয়ের চিকিৎসার জন্য রেখেছিল। টাকা গুনতে লাগলে ঝান্ডু তার হাত থেকে সব টাকা কেড়ে নিল। যা, তোর আর টাকা গুনতে হবে না। নিজের পকেটে টাকা রেখে আমাকে দিতে চাস না। মনে হচ্ছে তোর জীবনের উপর কোনো মায়া নেই, আর না এই দোকানের উপর। ভাই, এই টাকাগুলো রেখেছিলাম আমার মেয়ের চিকিৎসা করার জন্য। আমার মেয়ের ব্লাড ক্যান্সার। প্লিজ ভাই, টাকাগুলো আমাকে ফেরত দিন। তোর মেয়ের ব্লাড ক্যান্সারটা আমি কি করব? যা, রাস্তায় বসে ভিক্ষা কর, দোকান না চালিয়ে। এটা বলে ঝান্ডু দোকানদারকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল।
মাটিতে পড়ে লোকটির হাতের কোণে কেটে গেল। জান্ডু তার দলবল নিয়ে চলে গেল আর দোকানদার কাঁদতে লাগলো। এক এক করে সব দোকানদার থেকে চাঁদা তুলতে লাগলো। ভাই ভাই সবাই দিয়ে দিচ্ছে চাঁদা। জোকার গ্যাংয়ের লিডার করিম বা জোকার গ্যাংয়ের কিং করিম নিজের আস্থানে বসে আছে আর তার সামনে রয়েছে সব দামি দামি অস্ত্র যেগুলো আমেরিকা থেকে এসেছে। করিম অস্ত্র পাচারে ব্যবসা করে, এই অস্ত্র পাচার করে এবং অন্য নিজের ল্যাপটপ সামনে নিয়ে একজনের সাথে ভিডিও কলে কথা বলছে। মূলত তার সামনে ব্যক্তিটি হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জ্যাকি। বস, আমি 2 দিন আগে 1000 মেয়ে পাঠিয়েছিলাম আমেরিকাতে। গতকাল রাতে তো পৌঁছে যাওয়ার কথা, আপনি কি সেটা পেয়েছেন? সেটা তো পাইনি। কি বলেন বস? আমি তো গুনে গুনে 1000 মেয়ে পাঠিয়েছি। কেন আপনার লোক আপনাকে বলেনি? আমাকে আর কি বলবে, রাস্তার মাঝেই তো তারা গায়েব হয়ে গেছে মেয়েগুলো। আর আমার লোকগুলোকে কারা যেন বাজেভাবে খুন করেছে। আপনার শহরে আপনার লোককে কে মারবে এটা তো বুঝতে পারছি না। শহরে নতুন কোনো মাফিয়া গ্যাং এসেছে আর সেই আমার বিরুদ্ধে কাজ করছে। আপনার শহরে আপনার বিরুদ্ধে কাজ করছে কে সেই ব্যক্তি? আপনি কি খুঁজে পাননি? আমার থেকে সেই বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, যত বড় মাফিয়া হোক না কেন। তার নাম তাহলে এমকে? লাশগুলোর পাশে একটা মাস্ক পরে থাকতে দেখেছে পুলিশ, আর সেটার উপর খোদাই করা এমকে লেখা। বস, আমার মনে হয় যে আপনার শত্রুপক্ষের লোক এই মাফিয়া বা লোকটিকে হারাই করেছে। আমারও সেটাই মনে হচ্ছে। যাই হোক, ওই কথা বাদ দে। এই কয়েকটা লোক এনে আমার কিছুই যায় আসে না, কিন্তু 1000 মেয়েকে সে সরিয়ে নিয়ে গেল, এটার জন্য আমার খুব রাগ হচ্ছে। চিন্তা করবেন না বস, আমি আপনাকে আবার 1000 মেয়ে জোগাড় করে দিব। জোগাড় করে দিবি তো ঠিক আছে, কিন্তু টাকা? তুই জানিস কত টাকা লস হয়েছে আমার? বুঝতে পারছি বস। এই বন্দুকগুলো কি করব? তোর কাছে রেখে দে, কোনো সময় দরকার হলে আমি তোর থেকে নিয়ে নেব। আর কিছু মিয়ানমারের বর্ডারের দিয়ে পার করে দে, কারণ মিয়ানমারের মাফিয়াকে আমাকে অস্ত্রের কথা বলেছি। আচ্ছা ঠিক আছে বস, আমি আজ রাতেই বর্ডার দিয়ে মিয়ানমারে অস্ত্রগুলো সাপ্লাই করে দিব। ওকে, কাজগুলো সাবধানে করবে। আলবাত, আপনি চিন্তা করবেন না। এতদিন আমরা এই লাইনে কাজ করছি, কোনো ভুল হবে না। ভুল না হলেই ভালো। দুজন আরো কিছু সময় কথা বলে ফোন রেখে দিল। তারপর বাংলাদেশে যদি নামকরা কোনো বিশ্ববিদ্যালয় থাকে আর সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের সব নামি দামি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। এছাড়াও দেশের বাইরে থেকেও অনেক স্টুডেন্ট এখানে পড়তে আসে, কিন্তু এখানে অনেকে এসে আবার অমানুষ হয়ে যায়, খারাপ সঙ্গের পাল্লায় পড়ে। এই তো কিছুদিন আগে একজন ব্যক্তিকে চোর ভেবে মেরে ফেলেছে কিছু শিক্ষার্থীরা এত মানবিক যে চোরকে মারার আগে ভাত খাওয়াইছে। মানুষের বিবেক বলতে কিছুই নেই। আজকাল সবাই শিক্ষা অর্জন করছে টাকা কামানোর জন্য, কিন্তু নিজের বিবেকটা আর কাজে লাগাচ্ছে না। ভার্সিটির স্টুডেন্ট হয় মেধাবী, কিন্তু তারা মনে হচ্ছে অমেধাবী। যাই হোক, মূল গল্পে আসা যাক। ভার্সিটিতে বেশিরভাগ স্টুডেন্ট নামি দামি লোকের ছেলে মেয়ে। কারোর বাবা বিজনেসম্যান, আবার কারোর বাবা বড় বড় নেতা। আর এখানে অনেক গরিবের ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু তারা খুবই অবহেলিত হয়ে থাকে। BMW গাড়ি নিয়ে ভার্সিটির ভিতর প্রবেশ করলো ভার্সিটির ক্রাশ গার্ল বৃষ্টি, ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে। ভার্সিটির সবার ক্রাশ এই বৃষ্টি। এমন কোনো ব্যক্তি নেই যে তাকে পছন্দ করে না। ভার্সিটির অনেক টিচারও আছে যারা লাইক করে, কিন্তু বৃষ্টির বাবা একজন রাষ্ট্রপতি, এই জন্য সাহস করে কেউ বুক ফুলিয়ে বলতে পারে না। বৃষ্টির ড্রাইভার গাড়ি নিয়ে এসে দাঁড়ালো, তারপর বৃষ্টি গাড়ি থেকে নামলো। নামার কিছু সময় পর তার 2 বান্ধবী ও 2 বন্ধু বৃষ্টির কাছে আসলো। কি রে দোস্ত, চলে এসেছিস? তোর জন্যই আমরা ওয়েট করছিলাম। এই তো চলে আসলাম, একটু দেরি হয়ে গেল। তুই আজ দেরি করে আসলি বলে কাউকে রেক দিতে পারলাম না। একদিন তো কি হয়েছে, আরো একদিন তো আছে। আহা, আর অন্যদিকে যে রাকেশ ও তার বন্ধুরা একে অপরের এক জাগ দিয়ে যাচ্ছে। ওরা মানুষকে বিভ্রান্ত করার জন্য তো জাগ দেয়, আর আমরা তো একটু মজা করার জন্য। সেটা তুই ঠিক বলেছিস। ওই রাকেশ আর তার বন্ধুরা মানুষের হেনস্থা করে ছাড়ে। আচ্ছা, এসব কথা রাখো, এখন চলো ক্লাসে যাওয়া যায়। বৃষ্টি চল। বৃষ্টি ও তার 2 বান্ধবী মিলে ক্লাসের দিকে রওনা দিল। বৃষ্টির 2 বান্ধবী একই, রিয়া ও পিয়া, আর 2 বন্ধুর নাম হলো আকাশ ও মাহমুদ। অন্যদিকে ভার্সিটির একের পর এক স্টুডেন্টকে জাগ দিয়ে যাচ্ছে রাকেশ ও তার বন্ধুরা। রাকেশ, আজকে কিন্তু খুব ভালোই মজা হচ্ছে। আরে আমরা তো এমন মজা ডেইলি করে থাকি নিলয়। এইসব মজা তো কিছুই না, যখন নতুন নতুন স্টুডেন্ট আসে তখনই ভালো হয় মজা করার।
তাদের সামনে দিয়ে একজন মেয়ে যাচ্ছিল। এমন সময় রাকেশ তাকে কাছে ডাকলো। রাকেশ ভার্সিটির একজন বকাটে ছেলে, এ কেমন সবাই জানে। একটু থেকে একটু অন্যরকম হলে তাকে খারাপভাবে হেনস্থা করতে একটুও ছাড়ে না। মেয়েটির ভাগ্য খারাপ যে আজ সে রাকেশের সামনে পড়েছে। রাকেশের ডাক শুনে হাঁটতে হাঁটতে তার সামনে গিয়ে দাঁড়ালো, মাথা নিচু করে। আহা সুন্দরী, তুমি এখানে এসে এমন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে চলবে? তুমি এত সুন্দর কেন? এটা বলে রাকেশ মেয়েটির গালে নিজের আঙ্গুল দিয়ে টোকা দিল। তারপর নিজের আঙ্গুল দিয়ে মেয়েটির ঠোঁটের উপর রাখলো। নিলয়, দেখেছিস মেয়েটির ঠোঁট দুটো কি সুন্দর সফট, দেখেই তো মনে হচ্ছে চুষে খেয়ে ফেলি। মেয়েটির কান্না কান্না ভাব, কিন্তু তবুও তাকে সে কিছু করতে পারছে না। এই রাকেশের অত্যাচার অনেক ছেলে মেয়ে ভার্সিটি থেকে চলে গেছে, প্রশাসন তাকে কিছু করতে পারে না। আর এর একটাই কারণ হলো রাকেশ হলো ঢাকার বলতে গেলে খারাপ একজন মাফিয়া ছেলে, যার কথায় পুরো ঢাকা শহর চলে। আর সে হলো জোকার গ্যাংয়ের লিডার। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ক্লাস আছে। আরে তোমার মতো সুন্দরী ক্লাস করলে চলবে? তুমি এখন বিয়ে শাদী করে বরকে মজা দিবে বেডরুমে, আর তাও যদি না পারো তাহলে আমাদেরকে বলবে, আমরা একটু রাতের অন্ধকারে মজা নিব। এবার রাকেশের কথা শুনে মেয়েটি কান্না করে দিল। এত বাজে কথা সে কখনো আগে শোনেনি। মেয়েটির অবস্থা দেখে রাকেশ, নিলয় ও তার বাকি বন্ধুরা হাসতে লাগলো। এমন সময় নিলয় রাকেশের কানে কানে বলল, দোস্ত ওই দেখ তোর ক্রাশ বৃষ্টি যাচ্ছে। নিলয়ের কথা শুনে রাকেশ সামনের দিকে তাকিয়ে দেখলো যে বৃষ্টি ও তার বন্ধুরা যাচ্ছে। রাকেশ মেয়েটির খুব কাছে এগিয়ে এসে বলল, এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম সুন্দরী, কিন্তু পরের বার আর ছাড়বো না। সামনে পড়লে আর এখন তুমি যেতে পারো। রাকেশের কথা শুনে মেয়েটি হাফ ছেড়ে বাঁচলো আর তাড়াতাড়ি সেখান থেকে হারিয়ে গেল। মেয়েটি চলে গেলে রাকেশ এসে বৃষ্টির সামনে দাঁড়ালো। কি হলো, তুই আমার সামনে এসে দাঁড়ালি কেন? তোর সামনে এসে কেন দাঁড়ালাম তুই কি জানিস না? দেখ, তোর ফালতু কথা শোনার আমার টাইম নেই, তাই সামনে থেকে সর, আমি ক্লাসে যাব। আমি তোকে অনেকবার বলেছি আমি ভালোবাসি তোকে, কিন্তু তবুও তো শুনতে চাস না কেন বলতো? দেখ, তুই আমার বন্ধু ছিলিস, সেটাই থাক। তোর সাথে আমি কোনো সম্পর্ক করতে পারবো না। দেখ, আঙ্কেল আর আমার বাবার সম্পর্ক বন্ধুত্ব অনেক দিনের, আর আমার আর তোর সম্পর্কে অনেক দিনের বন্ধুত্ব। তাহলে আমাকে ভালোবাসতে তোর সমস্যা কোথায়? হ্যাঁ বৃষ্টি, রাকেশ তো তোকে ঠিকই কথা বলেছে। তুই চুপ করে থাক নিলয়। আর রাকেশ, তুই ভাবলি কি করে তোর মতো বখাটের সাথে আমি প্রেম ভালোবাসা করব? তুই প্রতিবার আমাকে এইসব বলে দিস, কিন্তু একটা কথা শুনে রাখ, তুই যদি বিয়ে করিস সেটা আমার সাথে হবে। তোর সাথে বিয়ে? মাই ফুট! আমার বাবা আমাকে তোর সাথে বিয়ে দিতে চাইলে মরে যাব, তবুও তোর সাথে বিয়ে করব না। এখন সামনে থেকে সর। রাকেশ সাইড নিয়ে দাঁড়ালো। বৃষ্টি ও তার বন্ধুরা পাশ কাটিয়ে চলে গেল। বৃষ্টি, এই রাকেশ আর নীলয় প্রতিদিন তোকে ডিস্টার্ব করে, তুই আঙ্কেলকে বলতে পারিস না? আমি চাই না আমার জন্য আমার বাবার বন্ধুত্ব এত তাড়াতাড়ি নষ্ট হোক করিম আঙ্কেলের সাথে আর সাগর আঙ্কেলের সাথে। কিন্তু তুই দেখতে পাচ্ছিস তো ওরা দিন দিন কেমন গায়ের উপর উঠে আসে, না জানি কখন কি করে বসবে। আচ্ছা, এসব কথা বাদ দে, এখন ক্লাসে চল। এদের বিষয় পরে দেখা যাবে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তোরা যদি এইসব নিয়ে পড়ে থাকিস তাহলে আরো বেশি দেরি হয়ে যাবে। তুই তো সব সময় ওদের কথা শুনে পিছিয়ে যাস। দেখিস, এমন থাকার জন্য একদিন না একদিন তোর খুব বিপদ হবে। রাকেশ, তুই চাইলে হাজার হাজার মেয়ে তোর বেডে যেতে পারে, কিন্তু তুই কেন এই বৃষ্টির পিছনে পড়ে আছিস? তাহলে তো ওকে জোর করে তোর বেডরুমে নিয়ে আসতে পারি। আরে আমি চাইলেই তো ওকে বেডরুমে নিয়ে আসতে পারি, কিন্তু আমি ওকে ভালোবেসে কাছে পেতে যাচ্ছি, এই জন্য যে রাষ্ট্রপতির সাথে ভালো সম্পর্ক থাকার জন্য। আমার বাবাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাই বলে তুই একটা মেয়ের পিছনে আর কতদিন ঘুরবি? আরে নিলয়, একটু ভালোবাসার চেষ্টা করা উচিত, কিন্তু পরে যদি সেটা না হয় তাহলে এই রাকেশের আসল রূপ বৃষ্টি দেখবে। ভালোবাসা না হলে জোর করে ওকে বেডরুমে নিয়ে আসবো, তারপর ওকে এমন অবস্থা করব যেন আমাকে বিয়ে করতে বাধ্য হয়। তোর মতিগতি আমার একটুকুও ভালো লাগছে না, কিন্তু তোর ভাব কি আমি বুঝতে পারছি না। আমাকে একটু কি চান্স দেওয়া যেতে পারে বন্ধু? অবশ্যই, তুই হলি আমার পিচ্ছিকালের বন্ধু, তোর জন্য তো বৃষ্টি একদম ফ্রি, কিন্তু আগে আমি টেস্ট করব। আচ্ছা ঠিক আছে বন্ধু। রাকেশ আর নিলয় নিজেদের মাঝে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে নিজের বন্ধুদের কাছে চলে আসলো।
মা বাবা, আমি তো বাংলাদেশে চলে যাচ্ছি, তোমরা আমার সাথে বাংলাদেশে চলো। না মাহিম, আমাদের সব বিজনেস এই আমেরিকাতে, তাছাড়া অফিসে অনেক কাজ আছে, আমি তো যেতেই পারবো না। মাহিম, তোর বাবা তো যেতে পারবে না, আর আমি তোর বাবাকে রেখে কিভাবে যাব বল? হ্যাঁ, তোমাদের কারো যেতে হবে না, আমি একলাই যাব। আমার ছেলেটা রাগ করেছে নাকি? কিন্তু মাহিম কোনো কথা বলল না, গাড়ির বাইরের দিকে তাকিয়ে রইল। আরে মাহিম, রাগ করছো কেন? অফিসে তোমার বাবা কাজ কমলে আমি আর তোমার বাবা বাংলাদেশে যাব। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। কিন্তু হ্যাঁ, তুমি এত আগে আগে যাচ্ছ, গিয়ে একজন বাঙালি মেয়েকে পছন্দ করে রেখো, যেন গিয়ে তাকে আমাদের বৌমা করে আনতে পারি। কি যে বলো আম্মু, এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? আমার ছেলে কি কম হ্যান্ডসাম? সেটা বলে না, এইসব আমার দ্বারা হয় না। তিনজন কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসলো। মাহিম, আমি তোমার জন্য বাংলাদেশে সবকিছু ঠিক করে রেখেছি, তুমি বাংলাদেশে পৌঁছালে আমার লোক এসে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, তোমরা দুইজন সাবধানে থেকো। তুইও গিয়ে সাবধানে থাকিস আর আমাদের সাথে যোগাযোগ করিস। মাহিম তার বাবা মা থেকে বিদায় নিয়ে বিমানবন্দরে চলে গেল। শিউলি বেগম তো কান্না করছে, কারণ মাহিমকে ছাড়া সে কোনোদিন থাকেনি, আর আজ তার প্রাণের ছেলে তাকে ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। তারপর হ্যালো বন্ধু। হ্যাঁ জোকার কিং, বলো। বন্ধু, এবার আমি এমপি নির্বাচনে দাঁড়াতে চাই। তুমি আবার এই রাজনীতির ভিতরে আসতে যাচ্ছ কেন? দেখ, আমি তো এমনিতেই জোকার কিং আছি, কিন্তু যদি সরকারিভাবে কোনো রাজনীতির একটু অংশ হয়ে যায় তাহলে আমাদের কাজের আরো বেশি সহায়তা করবে। আমার মতে তোর রাজনীতি না আসাই ভালো, কারণ দেখ আমি তো রাজনীতিতে আছি, এখন আবার তুইও কেন আসছিস? আমরা যদি সবাই রাজনীতিতে আসি তাহলে ওই কাজ থেকে পিছিয়ে যেতে পারে, কারণ রাজনীতিতে অনেক মাথা খাটাতে হয়। তুই কি চাস না আমি রাজনীতিতে আসি? দেখ, এই ফালতু কথা বলবি না। আমি কেন চাইবো না তুই রাজনীতিতে আসিস, কিন্তু আমি আমাদের সবার ভালোর জন্য এটা বলছি যে তোর রাজনীতিতে আসা লাগবে না। তুই মাফিয়া আসিস, মাফিয়াই থাক। তাহলে তুই কেন রাজনীতিতে গেলি? তুই তো জানিস বস নিজেই আমাকে রাজনীতিতে আসতে বলেছে, আমরা যেন বসকে আরো বেশি পাওয়ার পূরণ করতে পারি, এই জন্য। তাছাড়া তুই এই কথা বাদ দে, তোর যদি রাজনীতিতে আসতে হয় তাহলে তুই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জোকার কিং থেকে অনুমতি নে। আচ্ছা ঠিক আছে। তার দুজন আরো অনেক সময় কথা বলল। মাহিমের আমেরিকা থেকে বাংলাদেশে আসতে 2 দিন লেগে গেল। রাত 12টা বাজে মাহিম বিমানবন্দর থেকে বাইরে আসলো। বাইরে এসে দেখলো যে একজন ফুল হাতে দাঁড়িয়ে আছে। ছেলেটার বয়স হয়তো তার বয়সই হবে। মাহিমকে দেখে ছেলেটি এগিয়ে আসে। আপনি তাহলে মাহিম স্যার? প্রথমত তুমি আমার বয়সী, তাই স্যার বলা বাদ দাও। আর হ্যাঁ, আমি মাহিম। বাংলাদেশে আপনাকে স্বাগতম। এটা বলে ছেলেটি মাহিমকে ফুল দিল। মাহিম সেটি গ্রহণ করলো। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমাকে তো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রানা আঙ্কেলের আসার কথা ছিল। আসলে আমার বাবার নাম রানা, আর আমি তার ছেলে মারুফ। আমার বাবা আপনাদের বাসাতে আছে, সেখানে একটু কাজে আটকে গেছে, তাই আমাকে আসতে হলো। বাংলাদেশে আসতে আপনার কোনো সমস্যা হয়নি তো? আরে মারুফ, কোনো সমস্যা হয়নি, কিন্তু অনেক জার্নি করে এখন ক্লান্ত লাগছে। ঠিক আছে, আপনি আমার সাথে বাড়িতে চলুন, গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন তোমার সাথে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। এখন আবার আপনি কি শর্ত দিবেন? প্রথমত আমরা দুজন সেম বয়সী, তাই আমাকে তুমি তুই করে বলবে, আর কোথায় কোথায় স্যার বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। মারুফ আর মাহিম মিলে ব্যাগগুলো গাড়ির ডিকিতে তুলো। মারুফ ড্রাইভার এসে বসলো আর মাহিম তার পাশে বসলো। এখান থেকে বাসায় যেতে কম সময় লাগবে। এখান থেকে আপনাদের বাসায় যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ও আচ্ছা, এটা তো অনেক। মাহিম আর মারুফ দুজন গল্প করতে করতে বাসার দিকে যেতে লাগলো। ভাই, আজ মনে হয় না কোনো মানুষকে পাবো ডাকাতি করতে, অযথা বসে থেকে মশার কামড় খাচ্ছি। আরে প্রতিদিন একজন না একজনকে পাই, তা আজ কেউ পাবো। কিন্তু বস, বসে থাকতে থাকতে রাত 1টা বেজে গেল, কিন্তু এখনো কেউ আসলো না। দেখ, তুই আমার সাথে কাজ করতে করতে অনেক পুরনো হয়ে গেছিস, তুই এখনো ধৈর্যশীল হতে পারলি না? ও সরি ভাই। 7-8 জন লোক ঝোপের আড়ালে বসে রয়েছে। তাদের মধ্যে ইন্ডিয়ার টাইপের লোকটির সাথে একজন কথা বলল। আসলে তারা হলো ডাকাত। এই রাস্তা দিয়ে যারা যায়
যদি তাদের কবলে পড়ে তাহলে সে নিঃস্ব হয়ে ফেরে। এই রাস্তা দিয়ে মারুফ পাশে ফিরছিল, এমন সময় গাড়ির চাকার সাথে কিছু একটা বেঁধে কন্ট্রোল হারিয়ে ফেলল। সাথে সাথে গাড়ির কন্ট্রোল হারিয়ে রাস্তার অন্য সাইডে চলে গেল। মারুফ, সাবধানে গাড়ি চালাও। এসব কি হচ্ছে? আমার মনে হয় এই রাস্তায় ডাকাত আছে, আর কোনো চেনের সাথে গাড়ির চাকা বেঁধে এমন হলো। তাহলে তো সর্বনাশ। এখন কি হবে? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমার আবার এসব দেখে খুব ভয় করে। তুমি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে চলো। যেভাবে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেললাম, মনে তো হচ্ছে সামনের 2 চাকার অবস্থা খারাপ। তুমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে বসুন, আমি নেমে দেখছি। মারিফ মাহিমকে গাড়িতে বসতে বলে নিজের গাড়ি থেকে নেমে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে লাগলো। গাড়ির সামনের চাকা পাংচার হয়ে গেছে। গাড়ির চাকা পাংচার হয়ে গেছে? সারতে কত সময় লাগবে? আর বাড়িতে যেতে কত সময় লাগবে? বাসে যেতে এখনো 1 ঘন্টা সময় লাগবে। এই জায়গাটা খুবই নির্জন, কিন্তু মনে হয় না কোনো মেকানিক এখন এত রাতে আসবে। তাহলে সারা রাত কি আমাদের এখানে থাকতে হবে? দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এটা বলে মারুফ কোনো একজনকে ফোন দিল। কথা বলে পিছনে ঘোরার সাথে সাথে কয়েকজন লোক এসে তাকে ঘিরে ধরল। তাদের সবার হাতে বড় বড় ছুরি আর রামদা। একদম নড়াচড়া করবে না। গাড়িতে যা আছে, তোর কাছে যা আছে সব বের কর। এই গাড়ি থেকে নাম তাড়াতাড়ি। আর একজন এসে মাহিমকে বলল। মাহিম ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো। প্লিজ ভাই, আমাকে কিছু করবেন না। যা আছে তাই নিয়ে যান, তবুও আমাকে ছেড়ে দিন। মাহিম অনেকটা ভয় পেয়ে বলল। মাহিম, আপনি একটুও ভয় পাবেন না, এদের তো আমি দেখে নিয়েছি। এই তুই বেশি বাহাদুরি দেখাস না, তাহলে ওপরে পাঠিয়ে দিতে আমাদের একটু সময় লাগবে না। দেখ, তোরা কিন্তু ভুল মানুষের সাথে পাঙ্গা নিছিস। কে রে তুই যে তোকে দেখে আমরা ভয় পাবো? আমি কেউ নয়। এত ফালতু কথা রেখে তাড়াতাড়ি যা আছে বের কর। এই দুটোকে ধর, আর গাড়িতে যা আছে বের করে রাখ। বসের কথা শুনে কয়েকজন গাড়ি থেকে এগিয়ে গেল। গাড়ি থেকে মাহিমের সব জিনিসপত্র বের করলো। দেখ, তুই কিন্তু ফুল করছিস। মারুফের এমন কথা শুনে লিডার ছুরি নিয়ে মারুফের গলার উপর ধরল। এটা দেখে খুব ভয় পেয়ে গেল আর হাত জোর করলো। মাহিম আর মারুফ বিমানবন্দর থেকে যখনই বাসার দিকে ফিরছিল, এমন সময় তারা ডাকাতের সামনে পড়ে। আর ডাকাতেরা তাদের দুজনকে লুট করার জন্য গাড়ি থেকে নামায়। মারুফ বেশি কথা বলে। লিডার লোকটি মারুফের গলায় রামদা ধরল। তুই কিন্তু বেশি কথা বলিস, আর একটা কথা বললে তোকে মার্ডার করে ফেলবো। মারুফ, তুমি বেশি কথা বলো না। ওরা যা বলছে সেটাই কর। কথা বলা যায়, তা না হলে এরা আরো গায়ের উপর উঠে পড়ে লাগে। ওদের হাতে দেখো কত বড় বড় রামদা আছে। অযথা কথা বলে সময় বাড়িয়ে লাভ নেই। তুই বেশি কথা বলছিস। দেখ, তোর সাথে থাকা ছেলেটি অনেক বুদ্ধিমান। লিডার মারুফের উদ্দেশ্যে কথাটি বলল। মাইম আর মারুফের থেকে সব টাকা পয়সা মানি ব্যাগ নিয়ে নিল। এখন তোরা এখানে বসে বসে পড়ে থাক, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন চলে যাই। তোরা তো চলে যাচ্ছিস, কিন্তু যাওয়ার আগে একটা কথা তো শুনে রাখ। তোদের কথা শোনার কোনো টাইম নেই আমার। এটা বলে লোকগুলো চলে গেল। এখন আমরা কি করব মারুফ? আমাদের কাছে তো কিছুই নেই। আমিও তো ভাবছি কি করব। আপনি যদি একটু সাহস দেখাতেন তাহলে হয়তো এরা এমন করতে পারতো না। আচ্ছা, যা হবার হয়েছে। নিজের জীবনের কাছে তো এইসব কিছুই না। ডাকাতগুলো চলে যাবার পর মাহিম আর মারুফ দাঁড়িয়েছিল। এমন সময় মারুফের এক বন্ধু গাড়ি নিয়ে আসলো, যার নাম রাজু। কি রে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না ভাই, এনাকে আমি নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু এখানে ডাকাতের পাল্লায় পড়েছি আর সব নিয়ে চলে গেছে। ও আচ্ছা। তার কথা বলছিল, এমন সময় ডাকাতগুলো আবার ফিরে আসলো। তাদের মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। কি হলো, এরা আবার ফিরে আসলো যে? আমিও তো বুঝতে পারছি না মাহিম। ডাকাতের যে লিডার ছিল সে এসে মারুফের সামনে দাঁড়ালো এবং সাথে সাথে পায়ে পড়ে গেল। প্লিজ, আপনি কে আমি জানি না, কিন্তু প্লিজ আমাদের মাফ করে দেন, আর এখানে যা কিছু আছে সব ফিরিয়ে দেবো। অন্তত সব তো ওদের দিয়ে দিয়েছিলাম, তাহলে এখন আবার ফিরে আসিস কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু আপনি যে কোনো বড় মাপের একজন লোক সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কি যাতা বলছো? আপনার লোকদের বলবেন আমাদের মাফ করে দিতে, আর ভুলে এসব ডাকাতি করবো না। এটা বলে লোকগুলো পরে কি মরে সেখান থেকে পালিয়ে চলে গেল। মাহিম, মারুফ আর রাজু কিছু বুঝলো না যে তাদের কি হলো। মারুফ, এটা কি হলো? আর কে তুমি যে ডাকাতগুলো সবকিছু নিয়ে যাওয়ার পর আবার ফিরে আসলো? আমি তো কিছু জানি না। আমি নিজেই বুঝতে পারছি না যে তারা কেন এমন করবে। হয়তো আমার বন্ধু নিয়ন এমন করেছে। সে তো একজন পুলিশ অফিসার, আর আমি তখন তার কাছেই ফোন করেছিলাম যে আমাদের গাড়ির এই অবস্থা হয়েছে।
আরে এসব ছোটখাটো বিষয় নিয়ে এত চিন্তা করতে হবে না। দিয়ে গেছে তখন ভালো হয়েছে, এখন বাসায় যাওয়া যাক, অনেক রাত হয়েছে। রাজুর কথা শুনে বাকি দুজন সম্মতি জানালো। তারপর তিনজন রাজুর গাড়িতে উঠে বসলো এবং বাসার দিকে রওনা দিল। মাহিমের মনে এখনো সেই কথা চলছে যে মারুফ কোন বড় মাপের একজন, কিন্তু কে সেটা অজানা। একটা মেয়ের সাথে জবরদস্তি করছে রাকেশ আর নিলয়, মেয়েটির সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার সাথে খারাপ কিছু করবেন না। সেটা তো হবে না সোনামণি, আমার যাকে পছন্দ হয় তাকে একবার হলেও বেডে নিয়ে আসি, আর তোকে খুব পছন্দ হয়েছে, এই জন্য আজ তোর সাথে আমরা। এটা বলে রাকেশ আর নিলয় ভিলেনি হাসি দিয়ে মেয়েটির সঙ্গে জবরদস্তি করে খারাপ কিছু করতে লাগলো। তারপর জোকার কিং, আমি জানতে পারলাম তুমি নাকি রাজনীতিতে আসতে চাচ্ছ। আপনি ঠিকই শুনতে পেরেছেন, আমি ওটা দেখতে আসতে চাই। তুমি যদি রাজনীতিতে আসো তাহলে আমাদের কাজ কে দেখবে? কেন, আমি কি রাজনীতিতে গেলে আমাদের কাজে দেখাশোনা করতে পারবো না? দেখো জোকার কিং, আমার মুখের উপর কথা বলো না। আমি যেটা নিষেধ করেছি মানে নিষেধ করেছি। ঠিক আছে বস। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। বাংলাদেশে আসা মাহিমের 2 দিন হলো। এই 2 দিন সে বাসাতেই আছে। রাত 12টা। টাঙ্গাইল বাইপাস রোড দিয়ে দ্রুতগামী 2টি ট্রাক চলছে। ট্রাক দুটি যখন নির্জন রাস্তায় আসলো, এমন সময় ট্রাক দুটির সামনে একটি বাইক এসে থামলো। ট্রাক দুটি সাথে সাথে ব্রেক করলো। ট্রাক থেকে একজন লোক বেরিয়ে আসলো। দেখে শুনে চলতে পারিস না? চোখকে কপালে নিয়ে গাড়ি চালাস? এখনই তো গাড়ির তলে পড়ে মারা পড়তিস। আমি তো মরব না, মরবি তো তোরা, কারণ তোরা ছোট ছোট বাচ্চাদের দিয়ে খারাপ কাজ করাস। তোরা বাচ্চাদের কিডন্যাপ করে তাদের হাত পা কেটে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাস। কে তুই, আর আমাদের বিষয়ে এসব জানলি কিভাবে? আমি হলাম, না থাক, আমার পরিচয় তোর জানতে হবে না, কিন্তু তোরা এই র্যাকেট কবে থেকে চালাস? এইসব কথা তোকে বলতে বাধ্য নয়, প্রয়োজন হলে তোকে আমরা মেরে ফেলবো। এই তাড়াতাড়ি আছিস না কেন? তাড়াতাড়ি এই শালাকে মার। 4-5 জন এসে লোকটিকে মারতে আসলো। এতে তারা জানে না যে এই লোকটি মানে যুবকটিকে। তার সবাই তেরে যুবকটিকে মারতে গেলে হঠাৎ দেখলো যে বাইকের ওপর কেউ নেই। তার সবাই অবাক হয়ে গেল এবং চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে পেল না। ভাই, লোকটি কোথায় গেল? কাউকে তো দেখছি না। বাইকের ওপর কোনো ভূত ছিল নাকি? যদি থাকবে তাহলে বাইক নিয়ে আসবে কেন? আশেপাশে ভালো করে খুঁজে দেখ, এখানেই আছে। আরে আমি তো এখানে। সবাই পিছনে তাকিয়ে দেখলো যে সেই লোকটি ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছে। তার এটা দেখে ভেবে অবাক হলো যে কিভাবে এত দূর তো তাদের চোখে ফাঁকি দিয়ে লোকটি ওখানে গেল। তুই ওখানে গেলি কিভাবে? একটু আগেই তুই জানতে চেয়েছিলি না আমি কে? আমি হলাম সুপার পাওয়ার দ্য রকস্টার কিং। বিদ্যুতের গতিতে যে চলে, হাওয়ার বেগে যে জায়গা থেকে হারিয়ে যায়। আমাকে ধরা ছোঁয়ার বাইরে তোদের। তুই এই 24 সালে সেরা জোকস বলে এমন কেউ আছে কিনা যে বিদ্যুতের গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে? এমকে হেসে নিজের সুপার পাওয়ার দৌড়ে তাদের সামনে চলে আসলো। হঠাৎ লোকটিকে নিজের সামনে দেখে সবাই তো ঘাবড়ে গেল যে কিভাবে এটা সত্যি হতে পারে যে একজন ব্যক্তি তাদের সামনে এসে পড়েছে চোখের পলকে। এটা কিভাবে সম্ভব? তুই কিভাবে এটা করছিস? কোন গ্যাজেট ব্যবহার করছিস? আমি কোন গ্যাজেট ব্যবহার করছি না। এমকে এটা বলে চোখের পলকে তাদের চারপাশ ঘুরতে লাগলো। যখন নিজের দৌড়ানো থামিয়ে তাদের সামনে এসে থামলো, তারা ধপধপ করে মাটিতে পড়ে গেল। তুই কোনো সাধারণ মানুষ হতে পারিস না। কে তুই? রকস্টার কিং এমকে। তোকে বাঁচিয়ে রাখলাম এই জন্য যে তোর বসকে আমার খবর দিয়ে দিস, যে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। কথাটি বলে চোখের পলকে এমকে হারিয়ে গেল। তার লোক এসে ট্রাক দুটি নিয়ে চলে গেল। আর যে লোকটি বেঁচে ছিল সে তো ভয়ে কিছু বলতে পারল না, কারণ নিজের জানের থেকে বড় কিছু আর হয় না। তারপর, তুমি এমন কম দামি পোশাক পরে কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমি এখানে ভার্সিটিতে ভর্তি হয়েছি। কিন্তু আমার জানা মতে তোমার তো পড়াশোনা সব শেষ হয়ে গেছে। আসলে আঙ্কেল, আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা একটু পড়াশোনা করে দেখতে চাই কেমন। কিন্তু তাই বলে তুমি এমন পোশাক কেন পরেছো? এমনিতেই আমি দেখতে চাচ্ছি বাংলাদেশ গরিবের অবস্থা কেমন। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে বলছি। মারুফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। না, আগে বলতে হবে না, আমি নিজেই যেতে পারবো। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার বাবা আমাকে চাকরি থেকে বের করে দেবে। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আব্বুকে সামলে নেব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়।
মাহিম নাস্তা করে নিজের বাসা থেকে বেরিয়ে গেল। তারপর একসাথে উঠে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। গেট দিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। গেটের ঠিক একটু সামনে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে দেখছিল। এমন সময় একটি BMW গাড়ি এসে তাকে বাঁধিয়ে দিল। সাথে সাথে মাহিম একটু দূরে গিয়ে পড়লো। মাহিমের হাতের কোনোই কেটে রক্ত বেরিয়ে গেল। গাড়ি থেকে তাড়াতাড়ি বৃষ্টি বেরিয়ে আসে, এসে মাহিমের সামনে দাঁড়ালো। আপনি কি ঠিক আছেন? যদি মরতে হয় তাহলে এখানে এসেছেন কেন? কোনো রেল লাইনে বা ব্রিজের কাছে যান। মাহিম মাটিতে পড়তে উঠে দাঁড়ালো। তারপর কোনো এর ওপর হাত রাখলো। সামনে তাকিয়ে দেখলো যে খুব সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে কথা বলছে। মাহিম ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কি হলো, কোনো কথা বলছেন না কেন? এটা ভার্সিটি, পড়াশোনা করার জায়গা, কোনো সুসাইড করার জায়গা নয়। বৃষ্টি একের পর এক কথা বলে যেতে লাগলো, কিন্তু মাহিম কোনো উত্তর দিল না। সে তো এক ধ্যানে বৃষ্টির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির কণ্ঠটা এত মধুর লাগছে, মাহিমের কাছে যেন শুনে যেতে ইচ্ছে করছে। এটা দেখে বৃষ্টি বেশ বিরক্ত হলো যে ছেলেটি তার কথার কোনো উত্তর দিচ্ছে না। এই ছেলে, কি বলছি কানে কি যাচ্ছে না? কানে কিভাবে যাবে? আমার সামনে যদি কোনো অপসরেই দাঁড়িয়ে থাকে তাহলে কি আর কোনো দিকে ধ্যান থাকে? মানে? না, কিছু না। বাজে। বৃষ্টি রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। বৃষ্টি চলে যাওয়ার পরপরই সেখানে উপস্থিত হলো রাকেশ আর নিলয় আর তার বন্ধুগণ। বৃষ্টির সাথে এত কথা কেন বলছিলি তুই? তুই কি জানিস না যে ওর সাথে কথা বলার জমের দুয়ারের টিকিট কাটার সমান? কে বৃষ্টি? আরে রাকেশ, এই ফকিরনি এটা কি বলছে রে? এত সময় ধরে বৃষ্টির সঙ্গে কথা বলছে আর এখন বৃষ্টিকেই চেনে না। ও আচ্ছা, তাহলে আমার সামনে যে দাঁড়িয়ে ছিল সে বৃষ্টি? আমি তো তাকে চিনি না। হঠাৎ তার গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়, আর তারপর তিনি এখানে এসে আমি ঠিক আছি কিনা এটা জিজ্ঞেস করেন। তুই কি আজ নতুন? জি। তাহলে শুনে রাখ, বৃষ্টির দিকে একটুও নজর দিবি না, কারণ সে আমার। যদি একটু তার দিকে নজর দিস তাহলে তোর চোখ তুলে নেব। ঠিক আছে ভাই। রাকেশ নিজেদের দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। আর মাহিম তো সেই বৃষ্টির রাগী চেহারার কথা ভাবতে লাগলো, আর তার ঠোঁট নেড়ে কথা বলার কথা। এক কথায় মাহিম বৃষ্টির কথা আর ঠোঁটের উপর ক্রাশ খেয়ে খেয়ে গেছে। মাহিম বৃষ্টির কথা ভাবতে ভাবতে ক্লাস খুঁজে খুঁজে ক্লাসরুমে প্রবেশ করলো। মাহিমের এমন পোশাক দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। অনেকে তো আবার খারাপ খারাপ মন্তব্য করে ফেলো। মাহিম যখন ক্লাসরুমে প্রবেশ করলো, সামনে বেঞ্চে তাকে দেখতে পালো যে বৃষ্টি সেখানে বসে আছে। বৃষ্টি তো মাহিমকে দেখে অবাক, কারণ সে ভাবতে পারেনি যে এই ছেলে তাদের ক্লাসেই আসবে। মাহিম প্রবেশ করার কিছু সময় পর ইংলিশ টিচার প্রবেশ করে। ক্লাসে এসে সবাইকে বলল,